শুভ সন্ধ্যা। শুরু করছি সেন্টার ফর ক্যান্সার কেয়ার ফাউন্ডেশনের নিয়মিত আয়োজন জানি এবং জানাই। জানি এবং জানাইয়ের আজকে 29তম পর্ব। আজকে আমাদের বিষয় পেরিটোনিয়াল মেসোথেলিও মার্সার ক্যান্সারের বিরুদ্ধে লড়াইয়ের গল্প। দর্শক যারা দেখছেন, কারিগরি ত্রুটির কারণে আমাদের একটু দেরি হয়ে গেল, সেজন্য আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি। আজকের অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন সিসিসিএফ এর সংগঠক এবং জ্যেষ্ঠ জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাক্তার আবু জামিল ফয়সাল। স্যারকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের সাথে অতিথি হিসাবে আছেন ক্যান্সার সার্ভাইভার এবং লেখক জাহাঙ্গীর হোসেন। জাহাঙ্গীর হোসেনকে আজকের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আমরা দেরি না করে আমাদের মূল পর্বে চলে যাই। আমাদের মূল পর্বটি পরিচালনা করবেন সিসিএফ সংগঠক ডাক্তার আবু জামিল ফয়সাল স্যার। স্যারকে অনুষ্ঠান শুরু করার অনুরোধ করছি। আসলাম, তোমাকে ধন্যবাদ। যারা লাইভ দেখতে পাচ্ছেন, আমাদের ফেসবুকে শুনতেছেন, তাদের কাছে প্রথমেই আসলাম বলছে আমাদের একটা কারিগরি ত্রুটি হওয়ার জন্য প্রায় আধা ঘন্টা মতন সময় নষ্ট হয়ে গেল। আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আজকের অনুষ্ঠানটা জানিও জানাইয়ের 29তম পর্ব, এবং এই 29তম পর্বে আমরা বিভিন্ন লোকজনদেরকে আমরা এখানে আপনাদের সামনে উপস্থিত করি এবং তাদের গল্পটা শোনাই, এবং এটার পাশাপাশি ওনারা কিভাবে এই ক্যান্সার জয় করলেন সেটাও আপনাদেরকে শোনানোর এবং বোঝানোর চেষ্টা। এই জানিও জানাই আমাদের এই অনুষ্ঠানটা করার পিছনের উদ্দেশ্য হলো যে মানুষের অনেক ধরনের প্রশ্ন থাকে যেগুলো নাকি তারা করে উঠতে পারে না এবং সেগুলোর উত্তর জানে না। তো আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা ওই সব ধরনের প্রশ্নের উত্তর আমরা দিতে চেষ্টা করি। আমাদের যারা নাকি আমাদের গেস্ট আসে, ওনারা হয়তো বা চেষ্টা করে ওনাদের গল্পের মাধ্যমে বলতে। আর এছাড়া আপনারা আপনাদের চ্যাট বক্সে লিখতে পারেন, আপনাদের প্রশ্নগুলো লিখতে পারেন, এবং সেই প্রশ্নগুলো আমরা গল্পটার শেষের দিকে এসে সেই প্রশ্নগুলো আমরা আপনাদের কাছ থেকে নিব এবং সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। তো চলেন আর দেরি না করে আমরা ডক্টর জাহাঙ্গীর হোসেন, উনি একজন ক্যান্সার সার্ভাইভার এবং উনি লেখেন, উনি নিয়মিত লেখেন। তো আমাদের মাঝে উনার এই যে ক্যান্সারকে জয় করা এবং ক্যান্সার থেকে কিভাবে শুরু হলো, শুরু থেকে জয় করা এই পর্যন্তের গল্পটা আগে একটু শুনবো, তারপরে বিভিন্ন দিক আলোচনা করব। জাহাঙ্গীর ভাই, আপনাকে এই অনুষ্ঠানে অনেক অনেক সাদর সম্ভাষণ জানাচ্ছি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ যে আপনি আমাদেরকে সময় দিচ্ছেন। জাহাঙ্গীর ভাই, আপনি যদি একটু ছোট করে বলেন আপনার ব্যাকগ্রাউন্ডটা, আপনার কোথায় কি চাকরি করতেন বা কোথায় এখনো চাকরি করেন এবং লেখালেখি করেন, তারপরে কবে আপনার ক্যান্সার ডিটেকশন হলো, এবং তারপরে জার্নিটা, ডেফিনেটলি ক্যান্সারের জার্নিটা অনেক অনেক উঠাই চড়াই উতরাইয়ের মধ্যে দিয়ে যায়। আপনি সংক্ষিপ্ত আকারে যদি বলেন, প্রথমে আপনার সম্পর্কে একটু বলেন এবং তারপরে আপনার ক্যান্সার স্টোরিটা শুনবো। জাহাঙ্গীর ভাই। স্যার ধন্যবাদ। স্যার আসসালামু আলাইকুম। ধন্যবাদ জানাই এই ক্যান্সার কেয়ার ফাউন্ডেশনকে, সঞ্চালক স্যারকে এবং আমাদেরকে টেকনিক্যাল সাপোর্ট দিচ্ছেন আসলাম, ধন্যবাদ জানিয়ে শুরু করছি। আসলে আমরা তো এখানে সবাই ক্যান্সার রোগী, এক একজনে এক এক স্টেজে আছে। আমি চাকরি করতাম শিক্ষা মন্ত্রণালয়, আমি বর্তমানে পেনশনার, অবসরে আছি। তো 2020-তে আমার ক্যান্সার ধরা পড়ে, কিন্তু 2018 থেকেই আমি মূলত এই ক্যান্সার আমার বাসা বেঁধেছিল, কিন্তু এই ফাইন্ড আউট করতে করতে ধরতে প্রায় 2 বছর লেগে যায়। তো যখন 2020 সনে আমি পিআরএল-এ যাব, তখনই আমার ক্যান্সার ধরা পড়ে। তখন করোনারও খুব প্রকোপ। এই 2 বছর আমি আমার এই আলোচনায় আমি 3টে ভাগে ভাগ করতে চাই যাতে একটু বুঝতে সুবিধা হয়। একটা ভাগ করতে চাই যে এই যে আমি 2018 থেকে 2020 পর্যন্ত যে নানা রকমের দৌড়াদৌড়ি করেছি বিভিন্ন জায়গাতে, মানে
কি রোগ হয়েছে, সেই কষ্ট পেয়েছি এবং রোগের জন্যে সেটি। তারপর হচ্ছে ক্যান্সার 2020-তে ধরা পড়ার পরের প্রায় 5 বছর এই যে চিকিৎসা চলমান রেখেছি কিভাবে সেটি। এবং সর্বশেষে আমি চীনে গিয়েছিলাম গত ডিসেম্বর মাসে এই ক্যান্সারের চিকিৎসার জন্য। সেই চীন পর্ব, এই 3টা পর্বে ভাগ করে আমি আমার আলোচনাটা। খুবই চমৎকার। জি, থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। তো স্যার প্রথমে আপনার অনুমতি নিয়ে শুরু করতে চাচ্ছি যে স্যার আমি শিক্ষা মন্ত্রণালয়ে চাকরি করতাম। তো এই 2018-তেই স্যার আমার পেটে প্রচন্ড ব্যথা আর গ্যাসে পেট। স্যার আপনি তো ডাক্তার মানুষ, অবশ্যই বুঝবেন স্যার, ওই গ্যাস হলেই তো পেট ফুলে যায়। আর স্যার সঙ্গে ছিল কনস্টিপেশন, মানে 3 দিন 4 দিন 5 দিন পায়খানা হতো না। যত কনস্টিপেশন হয় বা আমাদের স্টুলটা আটকে যায় ততই তো গ্যাস বাড়ে, ততই পেটের ব্যথা বাড়ে। তো এই পেটের ব্যথার কারণে এমন হতো যে পেটটাও আমার অনেক বড় হয়ে গিয়েছিল আর রাতে আমি এপিটোপিট করতে পারতাম না, ঘুমোতে পারতাম না, মানে পেটের ব্যথায় আমার ঘুমও ভেঙে যেত। তো এই জন্যে আমি একদম 2018 থেকে 2020 পর্যন্ত ঢাকা শহরে আমাদের মাননীয় গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট যারা অধ্যাপক শ্রেণীর ছিলেন, সব বিভাগীয় চেয়ারম্যান, আমি মোট 5 জনকে দেখিয়েছি। এই ইভেন ইসেও স্যার আমি শেখ রাসেল গ্যাস্ট্রো ইনস্টিটিউটের যিনি পরিচালক মহোদয় ছিলেন তাকেও পার্সোনালি দেখিয়েছি এবং ওনার পরামর্শে আবার আমি ওখানে ভর্তিও হই। তো সেখানে ভর্তি হয়ে আমার এই 2 বছরে আমার স্যার 3 বার কোলোনোস্কোপি হয় আমার রোগটা ডায়াগনোসিস করার জন্য। তারপর আমার সিটি স্ক্যান হয় 2 বার, আর নানা রকমের এক্সরে, অনেক রকমের টেস্ট হয়, কিন্তু সব জায়গাতেই রিপোর্ট আসে নর্মাল। কিন্তু আমার প্রবলেমটা স্যার আর যায় না। তো সর্বশেষে যখন আমি শেখ রাসেল ইনস্টিটিউটে 4 দিন ভর্তি ছিলাম, কোলোনোস্কোপি রিপোর্ট আসলো নর্মাল, আর বাইরে উনি একটা হোল অ্যাবডোমেনের সিটি স্ক্যান করাতে বললেন, বাইরে করালাম, সেই রিপোর্ট আসলো নর্মাল। আমি যেহেতু একজন সরকারি কর্মকর্তা ছিলাম, তো স্যার আমি বিভিন্ন জায়গায় দেখিয়েছি, ডাক্তার মহোদয়গণ অনেক যত্ন করে দেখেছেন, কিন্তু আমারই হয়তো ব্যাড লাক, রোগটা ধরতে পারিনি। আমার যে ক্যান্সার হয়েছে এটি ধরতে পারেননি এবং সব রিপোর্টগুলো কি কারণে যেন নর্মাল ছিলেন। পরে স্যার ওই যে সরকারি কর্মচারী হাসপাতাল এখন তো বেশ বড় হয়েছে, তখন আর একটু ছোট ছিল 2018-19-এ। তো ওখানেও দেখাই, ওখানে পরীক্ষা নিরীক্ষা, ওখানেও আমার একটা কোলোনোস্কোপি করে, তারপর বাইরে থেকে আমি একটা সিটি স্ক্যান, এরপর অনেকগুলো এক্সরে, তখন ওখানে এক্সরে ছিল না, বাইরে থেকে অনেকগুলো এক্সরে করিয়েছে, একটা না স্যার, এটার নাম বেরিয়াম এক্সরে না কি একটা এক্সরে, যেন আপনি তো ডাক্তার মানুষ, আপনি বুঝতে পারবেন। এগুলো দেখো, তখন ওরা বললে যে আপনার হার্নিয়া হয়েছে, আমব্রেলিক্যাল হার্নিয়া একটা আছে নাকি স্যার? জি জি আছে। হ্যাঁ, বলে যে এই হার্নিয়া হয়েছে, আপনার এই হার্নিয়ার কারণে এই প্রবলেম হচ্ছে। তো এখন কি করা? তো বললেন যে আপনার অপারেশন করতে হবে। তখন স্যার ওই সরকারি কর্মচারী হাসপাতালে ভর্তি হয়ে তখন আমি ওখানে হার্নিয়া অপারেশন করালাম, বলে হার্নিয়া অপারেশন ঠিক হয়ে যাবে। কিন্তু স্যার হার্নিয়া অপারেশনের পরও হার্নিয়াতে অন্য যে মেশ লাগিয়ে দিলেন, তো 2-4 দিন হয়তো একটু, তখন তো অসুস্থই ছিলাম, কিন্তু এরপরে স্যার আবার এই কয়েকদিন পরই আবার সেম প্রবলেম, ওই কনস্টিপেশন, গ্যাস, পেট ব্যথা, ওই একই সমস্যা। তো তখন স্যার আর কে এখানে যাই ওখানে যাই, নানা জায়গায় 4-5 জন ডাক্তার দেখালাম। তো সবাই নানা রকমের স্যার টেস্ট, মানে এমন কোনো টেস্ট বোধ হয় স্যার বাদ নেই যেগুলো স্যার করেছিলাম স্যার। যেমন একটা টেস্টের নাম হচ্ছে ফেব্রো স্ক্যান, এরপর হচ্ছে এইচ পাইলোরি, তারপর স্যার লিভারের কেপিএ, এরপর অ্যান্টিবডি, আরএ, সিআরপি, এছাড়া স্যার নানা রকমের সিটি স্ক্যান, কোলোনোস্কোপি করেছি স্যার 3 বার, কিন্তু স্যার সব রিপোর্ট গুলো এসছে স্যার নর্মাল, আর সিটি স্ক্যান এসছে নর্মাল। তো স্যার ডাক্তার হিসাবে আপনারা তো রিপোর্ট দেখেই আসলে ট্রিটমেন্ট দেবেন, তাই না স্যার? তো পরে স্যার ওনারা ডায়াগনোসিস করেছে যে আমার আইবিএস হয়েছে, এবং আমি এটি নিয়ে অনেকদিন ঘোরাঘুরি করাতে আমি মেন্টালিও একটু পাচ্ছি যে আমার কঠিন রোগ হয়েছে। তো এই আইবিএস এর জন্য ওই যত ল্যাক্সেটিভ আছে স্যার, ল্যাক্সেটিভ দিচ্ছে, তো খাওয়ার সিরাপ ল্যাক্সেটিভ, ক্যাপসুল ল্যাক্সেটিভ, কিন্তু স্যার তাতেও ঠিক কাজ হয় না। এই তো যাই হোক স্যার, এরপরে ঘটনাক্রমে আমার পরিচয় হয় ওই যে কল্যাণপুর ইবনে সিনা মেডিকেল কলেজ হসপিটালে ডক্টর হাসানুল বান্না, উনি ল্যাপারোস্কোপিক সার্জন, আপনি হয়তো চিনবেন। ওনার সঙ্গে একবার পরিচয় হওয়াতে একবার মনের দুঃখে বললাম যে এই ঘটনা, এই 2 বছর থেকে খুব কষ্ট পাচ্ছি, আর দেখেন পেটটাও কত বড়। উনি বলে যে আপনি আমার চেম্বারে আসেন। তো আসার পর আমি বলে একটা
কাজ করতে পারেন, আপনি একটা ল্যাপারোস্কোপি করে আমার পেটটা দেখতে পারেন যে আসলে কি। তো উনি বললেন যে ঠিক আছে, তবে প্রেসক্রিপশনে উনি লিখে দিলেন যে রোগীর আগ্রহে ল্যাপারোস্কোপি করা হলো। আমি বললাম আচ্ছা স্যার ঠিক আছে। তো স্যার এটা লিখে উনি আমার ল্যাপারোস্কোপি করলেন। ওনারও ধারণা ছিল যে নর্মাল কোথায় কি হয়েছে, বলা যায় 10-15 মিনিট লাগবে, তবে আপনার একটা এডমিশন নিতে হবে। তো এটি আবার উনি ওই কল্যাণপুর ওই মেডিকেল কলেজে ই করে, কিন্তু তখন স্যার ধানমন্ডি ওনাদের ওখানে এটা ল্যাপারোস্কোপিটা করতেন, এখন বোধহয় কল্যাণপুরি করে। তো আমাকে জি স্যার আমার ওই ধানমন্ডি ওনাদের ক্লিনিকে ভর্তি হতে বললেন ইবলিসিনে, উনি নিজে হাতে করলেন। ডাক্তার সাহেব খুব ভালো মানুষ স্যার, যত্ন করে করলেন। কিন্তু উনি করে উনি স্যার ভেতরে দেখলেন যে আমার ভিতরে অনেকগুলো আমার পেরিটোনিয়ামের ভেতরে স্যার অনেকগুলো চর্বির নিচে অনেকগুলো টিউমার, এবং স্যার অনেকগুলো ব্লিস্টারের মতো ফোসকা আমাদের ভিডিও করে দিয়েছিলেন স্যার, ওটি আমরা পরে টিভিতে দেখেছি স্যার। অনেকগুলো ব্লিস্টারের মতো ফোসকা এবং মধ্যে স্যার পানি। ওই ল্যাপারোস্কোপি করে উনি আবার ওইটাকে একটু একটা সুইয়ের মধ্যে দিয়ে একটু আঘাত করলে এটা ছিঁড়ে যায়, তখন পানিগুলো পড়ে যায়। তখন স্যার উনি আমার ওয়াইফকে, আমার মেয়েকে, আমার ভাইকে নিয়ে উনি দেখালেন যে এটা তো মারাত্মক একটা জটিল বিষয় মনে হচ্ছে, আমার মনে হচ্ছে ক্যান্সার হতে পারে। তো উনি স্যার ওখান থেকে স্যাম্পল কেটে নিয়ে আসলেন। আর স্যার পুরো জিনিসটা প্রায় 2-3 ঘন্টা উনি ব্যয় করলেন এবং সব ই করলেন, ভিডিও করলেন, ভিডিও করে আমাদেরকে স্যার দিলেন। এই তো এই তখন স্যার বায়োপসি উনি ওখানে ইবলিসিনাতে করালেন, করে স্যার আবার ওখানে পজিটিভ এসছে রিপোর্ট। তখন উনি আবার 2টো স্লাইড আমাদেরকে দিলেন যে কনফার্ম হওয়ার জন্য অন্য জায়গায় করেন। পরে স্যার আমি ইন্ডিয়া তো এটি পাঠাই টাটাতে, আর বাংলাদেশের আরেক জায়গায় আবার করাই। আমি তো ভর্তি ছিলাম, আমার আত্মীয়রা করেন। 3 জায়গা থেকেই স্যার বায়োপসি রিপোর্ট এসছে পজিটিভ। তো এইভাবে স্যার আমার মানে 2 বছর কষ্ট পাওয়ার পরে এইভাবে আমার ক্যান্সারটা স্যার ধরা পড়ে। এটা হচ্ছে স্যার 2000 পর্ব। এটা হলো প্রথম পর্বের গল্প। এইটা হচ্ছে প্রথম পর্ব। জি, প্রথম পর্ব স্যার। এখন যে প্রথম পর্বে ধরা পড়লো, কনফার্ম হলাম 3 জায়গা থেকে টেস্ট করে যে আমার ক্যান্সার হলো। আমার একজন ওই ইউএস বাংলাতে পাইলট ছিল, তখন তো স্যার করোনা, সব লকডাউন। ওনার হাতে দিয়ে দিলাম স্লাইড। উনি আবার আমার এক আত্মীয় থাকে কলকাতা, উনি এয়ারপোর্টে এসে ওই স্লাইড নিয়ে গিয়ে আবার কলকাতা টাটাতে ওখানে জমা দিলেন। জমা করে যাই হোক ওই রিপোর্ট 7-8 দিন পর পেলাম। তো পেয়ে তো কনফার্ম হলাম যে ইন্ডিয়া আর বাংলাদেশের 2 জায়গায় 3 জায়গা থেকেই একই রিপোর্ট এসছে। তো এখন হচ্ছে স্যার চিকিৎসার পালা। তো তখন তো স্যার করোনায় বাংলাদেশেও লকডাউন বিভিন্ন জায়গায়, আর কলকাতা সব জায়গায়, বোম্বে তো যেতেই পারলাম না স্যার। বোম্বে একদম পুরো লকডাউন। তাই চেন্নাইও যাওয়া যায় না, তামিলনাড়ু গভর্নমেন্টেরই লাগে পারমিশন। সিঙ্গাপুর, ব্যাংকক সব জায়গায় স্যার ফ্লাইট সব বন্ধ, ভিসাও বন্ধ, ফ্লাইটও বন্ধ। স্যার তো জানেনই আপনারা। পরে স্যার আমাদের ভাগ্য ভালো, হঠাৎ করে ইন্ডিয়ারই খুললো, এই মেডিকেল ভিসা খুললো, বাবল ফ্লাইট খুললো। ওই যে একজনের 2টো করে টিকিট করতে হয়। এই স্যার এই 2020 সনের মার্চ মাসে আপনার এই করোনা টেস্ট করিয়ে, তখন তো স্যার আবার যে করোনা টেস্ট করাতে লাগবে। গেলাম স্যার এই কলকাতা। প্ল্যান ছিল যে ওই বোম্বে যে আসল টাটা মেমোরিয়ালে যাব, কিন্তু ওখানে গিয়ে দেখি যে এত লকডাউন, এত কড়াকড়ি, যে বোম্বে মুভ করবো এরকম সাহসই পেলাম না। আর শুভাকাঙ্ক্ষীরা বললো যে আপনি ওখানে এখন গেলে করোনায় আপনাকে মারা গেলে এখন কেউ ডেড বডিও ছোঁয় না, এই লাশ এই জঙ্গলে ফেলে দেয়, ড্রেনে ফেলে দেয়। তো আপনি ক্যান্সারের আগে মারা যাবেন করোনাতে, বরং এই কলকাতার যে নিউ টাউনে টাটা মেডিকেল সেন্টার আছে, আপনি এখানে ভর্তি হন। একই প্রোটোকলে ট্রিটমেন্ট করে। এই স্যার পরে আমি এই টাটাতে ভর্তি হলাম। তো স্যার টাটাতেও তারা আবার আমার ওই ক্লোনোস্কোপি করলেন, পেট সিটি স্ক্যান করলেন, আর অন্য স্যার অনেক রকমের টেস্ট। আর বায়োপসি তো আগেই রিপোর্ট ছিল স্যার। বায়োপসি আবার স্মল বায়োপসি আবার লার্জ বায়োপসি আছে নাকি স্যার? মানে 2 ভাবে করে আর কি। প্রথমে একটুখানি ওই যে সুচ দিয়ে ফুটা করে তো ওই পানিটা নিয়ে টেস্ট করছে, আর একটা লার্জ হলো যে ওইখান থেকে কেটে নিয়ে ইয়ে করা। জি জি স্যার। তো ওই যে আমি আগে ভর্তি হওয়ার আগে একবার করিয়েছিলাম, পরে আমি যাওয়ার পরে আরেকবার তারা লার্জ বায়োপসি করেছে। তারপর স্যার নানা রকমের টেস্ট, আমার সবগুলো এখন মনেও নাই। এটি করলো প্রায় 2-2.5 মাস ধরে আমার নানা রকমের টেস্ট করতে আবার ক্লোনোস্কোপি করলো। ক্লোনোস্কোপি করার পর স্যার বাংলাদেশে ক্লোনোস্কোপি করলাম এই 3 বার, কিন্তু ওখানে নর্মাল রিপোর্ট আসলো। আর বাংলাদেশে স্যার ক্লোনোস্কোপি করতে বেশি সময় নেয়নি। আমি ওই সরকারি কর্মচারী হাসপাতালেও একবার করেছি, পপুলার একবার করেছি, আর ইবলিসিনাতে একবার করেছি। 3 জায়গায় করেছি। 3 জায়গায় রিপোর্ট নর্মাল এসছে এবং বেশি স্যার টাইম আমরা নেয়নি। কিন্তু কলকাতা যে করলাম ওই টাটাতে,
তারা স্যার অনেক বেশিক্ষণ সময় নিয়ে করেছে স্যার। এটা ওই কোলনের ভেতরে তো স্যার খাস কাটা থাকে, আমরা তো জানতাম না স্যার আগে, প্লেন না। তো ওরা দেখলাম যে স্যার টিভির স্ক্রিনে তো দেখা যায় একদম ওরা ওই আমরা পানি স্প্রে করে ওই খাজের ভেতর থেকে স্টুল থাকলে ওইটা পরিষ্কার করে, তখন স্যার আমার এই খাজের মধ্যে 2-3টা টিউমার বেরোন। তো ওই সম্ভবত স্যার বাংলাদেশে যারা করেছেন তারা একটু বোধহয় অল্প সময় নিয়েছেন, তারা বোধহয় ক্যামেরাটা সোজা ঢুকিয়ে সোজা বের করেছেন অনুমান করি, ওই খাজের ভেতরে স্যার আর যায়নি। এটা তো স্যার আপনি ডাক্তার হিসেবে নেনি, ওই খাজের ভেতরে ছিল স্যার টিউমার, এবং ওই টিউমারের কারণে বোধহয় আমার স্ক্রুটা স্যার আটকে যেত। এই আটকে যাওয়ার কারণে স্যার ওইটা বোধহয় স্যার একদম রেকটাম পর্যন্ত আসতো না। এইটা বোধহয় স্যার একটা বড় প্রবলেম। আরো স্যার পেরিটিউমিনামে তো অনেকগুলো টিউমার ছিল, এই নানা ইস্যু আমার এই প্রবলেম। তো যাই হোক, ওনারা অনেক পরীক্ষা নিরীক্ষা করার পরে ওনারা বললেন যে আপনার সার্জারি করতে হবে, হাইপেক্স সার্জারি। সেটি আবার কি, সেটি হচ্ছে হাইপেক্স সার্জারি করে আপনার এই বড় সার্জারি, মেজর মানে একদম ওপেন হার্ট সার্জারির মতো, আপনি তো জানেনই স্যার। তারপর এটি আবার খুব হাই টেম্পারেচারে কেমোথেরাপি দিয়ে বোধহয় স্টমাকটা ওয়াশ করবে, তাই না স্যার? এটা বোধহয় এই তো এটার জন্য ওরা চার্জ করলো 18 লাখ টাকা, আরো 18 লাখ রুপিস চার্জ। বলে যে এটা সারাদিন ব্যাপী হবে, 10-12 ঘন্টা, এটা হাই চার্জ। তো কি আর করা স্যার, তখন রাজি হলাম এবং আমার অপারেশন করলো। তো অপারেশন করার পরে তো অপারেশন সাকসেসফুলরা বললো যে হ্যাঁ আপনার বডি খুব সাপোর্ট করেছে, আপনি আশা করি আপনি ভালো থাকবেন। তো হাসপাতালে স্যার প্রায় 1 মাসের মতো ছিলাম, আইসিইউতে ছিলাম প্রথমে, তারপরে এসডিও, তারপরে নর্মাল কেবিনে। তো থেকে পরে ওরা আমাকে 1 মাস পর রিলিজ দিল। তারপর বললো যে আপনি 1 মাস থেকে যান, আরো আপনাকে আরো আমরা 1 মাস অবজার্ভ করবো। তো স্যার প্রায় প্রথম মানে অপারেশনের আগে গেল 2 মাস, আর অপারেশনের হওয়ার পরে প্রায় 1 মাসের মতো হাসপাতাল ছিলাম, আর অপারেশনের পরে প্রায় 1 মাস ওই ফ্ল্যাট ভাড়া করে থাকতাম, আর ওনাদের ওখানে 2-3 দিন পর পর আসা যাওয়া করতাম। ওরা বিভিন্ন টেস্ট করতেন, ফিজিক্যালি দেখতেন সেলাই টেলাই এইসব ইনফেকশন হচ্ছে কিনা, আর আমার ওই স্টুল ঠিক মতো পাস হয় কিনা, ইউরিন ঠিক মতো, এগুলো সব দেখতেন। এই পরে স্যার ওই 1 মাস অবজার্ভ করে তখন বললে যে আপনি এখন ভালো আছেন, আপনার এখন আর কিছু ওষুধ লাগবে না, একটু ব্যথা হলে প্যারাসিটামল খাবেন, আপনি এখন বাংলাদেশে চলে যান, আবার 2 মাস পর। এই তো স্যার এইভাবে বাংলাদেশে আসি, আবার 2 মাস পর যাই, আবার আসি, আবার 2 মাস পর যাই। তো স্যার এরকম প্রায় 8 মাস পরে স্যার এর মধ্যে একটা কথা বলি, টাটাতে স্যার ওই করলে সিটি স্ক্যান করলে ওরা নর্মালি রিপোর্ট দেয় 7-8 দিন পর, এখন দেয় 15 দিন পর, ওই সময় দিত 7-8 দিন পর। তো আমি আবার মনে করলাম যে শুধু সিটি স্ক্যানের জন্য আমার 7-8 দিন বসে থাকতে হয়, তার চেয়ে বাংলাদেশ থেকে সিটি স্ক্যান করে আমি নিয়ে যাই এবং টাটায় রিপোর্ট নর্মাল আসে। তো আমি তো খুশি যে আমার রিপোর্ট নর্মাল আসছে, আর ওরা কোনো মেডিসিন দেয় না, শুধু সিটি স্ক্যান আর ব্লাডের ওই স্যার ওই যে CA 19.9, CA 125 এইসব টেস্ট আছে না স্যার, এইসব টেস্ট করে রিপোর্ট মোটামুটি ভালো আসে। তোরা বলে যে ভেরি গুড, তো আপনি চলে যান। এই তো আমি আবার বুদ্ধি করলাম যে 7-8 দিন আগে ওদের ওখানে গিয়ে বসে থাকবো অনলি ফর সিটি স্ক্যান, তো আমি বরং বাংলাদেশে সিটি স্ক্যান করে রিপোর্ট নিয়ে, তাইলে তো আমার কালকে ডাক্তার হলে আমি আজকে গেলেই হয়। তো আমার দুর্ভাগ্য স্যার, এখানে আর ক্লিনিকের নাম বললাম না, তাহলে তো বদনাম হবে। তো স্যার ওনারা এখান থেকে সিটি স্ক্যান করে দিলেন, ঢাকার একটা ভালো ভিত্তি করালাম, ফিল্মগুলো ঝকঝকে তক্তাকে আমি আবার একটা ডিভিডিও নিয়ে গেলাম 300 টাকা দিয়ে। তো এখন তখন স্যার এই যে আমি প্রায় 8 মাস হয়ে গেল, এই 6 মাস আমি স্যার একদম ভালো ছিলাম, গ্যাসও ছিল না, কনস্টিপেশনও ছিল না, পেট ব্যথাও ছিল না, একদম নর্মাল মানুষের মতো ছিলাম। কিন্তু স্যার এই 6 মাস পরে প্রায় 7 মাসের দিকে দেখি যে আমার পেট আবার আগের মতো আবার ওই রকম গ্যাস হচ্ছে, আগের মতো ব্যথা হচ্ছে, আগের মতো কনস্টিপেশন হচ্ছে। এই তো এই অবস্থায় কলকাতায় গেলাম, বাংলাদেশের থেকে সিটি স্ক্যানের রিপোর্ট, ফিল্ম আর সিডি বা ডিভিডি নিয়ে গেলাম। তখন আমার যিনি অপারেশন করেছেন ডাক্তার বিপ্রদাস রায়, উনি বললেন ভেরি গুড রিপোর্ট, ভালো, চলে যান। আমি বললাম স্যার চলে তো যাবো, আমার পেটটা দেখেন স্যার। বলে হ্যাঁ পেটটা তো বড় হয়ে গেছে। স্যার পেটও বড় হয়ে গেছে আগের মতো, আর গ্যাসও স্যার আগের মতো হয়েছে, এবং আমার কনস্টিপেশন আমার দেখাচ্ছে। বলে হ্যাঁ এটা তো চিন্তার বিষয়। আচ্ছা তা আপনি করেছেন, ওই ফিল্মগুলো এনেছেন বাংলাদেশের রিপোর্ট বাংলাদেশ থেকে করেছেন? জি স্যার। বলে এটার সিডি বা, বললাম স্যার সিডিও এনেছি আর ফিল্মও এনেছি। তো উনি একটা স্লিপ লিখে দিলেন, বলে যে আপনি টাটাতে এটা জমা করেন আবার রিপোর্ট করার জন্য, এবং এটা ফ্রি অফ কস্ট। যেহেতু বাংলাদেশ থেকে আমি করে নিয়ে গেছি, তখন স্যার ফিল্মগুলো জমা দিলাম আর সিডি জমা দিলাম। তার 2 দিন পর আবার 2 দিন পর আমাকে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দিলেন। কিন্তু সেখানে স্যার বিস্ময়কর ভাবে ওই বাংলাদেশের ফিল্ম আর বাংলাদেশের সিডি রিপোর্ট আসলো যে আমার ক্যান্সার প্রায় 2 মাস আগে স্যার এসে কোলনে পর্যন্ত চলে গেছে স্যার, কোলনে টাচ করেছে।
এই তো কিন্তু বাংলাদেশের রিপোর্টে স্যার আসলে মানে বাংলাদেশের ফিল্মে এসছে, সিটিতে এসছে, কিন্তু স্যার যে রিপোর্ট রিড করতে পারে না। এই এখন স্যার ওরা আমাকে একটু লজ্জা দিল, ডক্টর বিপ্রদা সাহেব বললো আপনার বাংলাদেশের মেশিন তো খুব ভালো ঝকঝকে তাপ থাকে, আপনার সিডিও তো খুব ভালো ঝকঝকে তাপ থাকে, কিন্তু যিনি রিপোর্ট করেছেন ওনার ব্রেনটা আমাদের ভালো না, তো একটু ফান। হ্যাঁ আমি বললাম স্যার ঠিক আছে স্যার, বলে আপনার ক্যান্সার তো ব্যাক করেছে, রিকারেন্স হয়েছে, শুধু এখন নয়, এটা প্রায় 2 মাস আগে দেখেন আপনার ক্যান্সার এই নাভির নিচ থেকে একদম ক্রোনে চলে গেছে। এই এখন আপনার তাড়াতাড়ি আপনি আমাকে অঙ্কোলজিস্টের কাছে পাঠালেন, এরপর আবার স্যার রেফার করে দেয়, গেলাম অঙ্কোলজিস্টের কাছে, সে রিপোর্ট দেখে, সব অনলাইনে তো স্যার, সে রিপোর্ট দেখে বললো যে আপনার তো কোলনে টাচ করেছে, তো আপনার এখন কেমোথেরাপি দিতে হবে। আবার কেমোর ব্যাপার বোঝানোর জন্য স্যার আরেকজন ডাক্তার আছে, আবার তার কাছে পাঠিয়ে। তো সে স্যার 1 ঘন্টা বসে আমাকে কেমো কি জিনিস, কিভাবে তৈরি করে, কেমোটার মধ্যে টক্সিসিটি, দাম, ইমিউনোথেরাপির কথা বললেন, কেমোথেরাপির কথা বললাম, আপনার এখন কেমোথেরাপি দিতে হবে, ইমিউনোথেরাপির অনেক দাম, এক সাইকেলের একটার দামই নাকি 10 লাখ টাকার বেশি, আর কেমোর দাম আমার যেই কেমো দেবে তাতে 1 লাখের কম। তাই তো বলে কেমো না দিলে আপনার আরো ছড়িয়ে যাবে, আপনার ক্লোনেতে গেছে, আরো লিভারে ভ্রস হতে গেলে আর মারাত্মক অবস্থা হবে। এবং আমার স্যার ট্রিটমেন্টটা ওরা লিখে দিলেন প্যালিয়েটিভ, কিউরেটিভ না, প্যালিয়েটিভ লিখলেন, আর বললো যে গ্রেড 4th গ্রেডে আপনার এই ক্যান্সারটা পেরিটোনাল মেসোথেলিমিয়া, এটা অ্যাগ্রেসিভ ক্যান্সার এবং এটি নন কিউরেবল, এই জন্য এটা আমরা প্যালিয়েটিভ লিখি, আপনারটাও প্যালিয়েটিভ। তো স্যার কি আর করা, পরে আমি এগ্রি করলাম যে ঠিক আছে তাহলে কেমোথেরাপি দেন। এই স্যার তারা আমাকে এই প্রথম কেমোথেরাপি দিলেন। প্রথম বলে আপনি 4 সাইকেল কেমো দেন, 21 দিন পর 4 সাইকেল কেমো দিয়ে আপনি আর বাংলাদেশে সিটি স্ক্যান করবেন না, আপনি এখানে এসে করবেন। এমন জি স্যার। তো পরে স্যার আমি কেমোথেরাপি কিনে বাংলাদেশে চলে আসলাম। এসে স্যার আমি সিএমএসি একটা ব্যবস্থা করলাম, আমি জাস্ট এখানে স্যার ওনাদের প্রোটোকল মোতাবেক বাংলাদেশে পুশ করালাম, মেডিসিন সব আমি ইন্ডিয়া থেকে নিয়ে আসলাম, প্রোটোকলও নিয়ে আসলাম স্যার, আর মেডিসিনও নিয়ে আসলাম। শুধু স্যার এখানে পুশ করালাম, 1000 টাকা করে নেয় সিএমএস, আমি সেখানে পুশ করালাম। তো 21 দিন পর এই 4 সাইকেল দেওয়ার পরে আবার আমি টাটাতে গেলাম। তো টাটাতে গিয়ে আবার সিটি স্ক্যান করালাম। ওরা বললো যে আপনার কোলনের থেকে অনেক দূরে গিয়েছিল, এখন অনেকটা নেমে বেশ কমে গেছে, আপনি আবার কন্টিনিউ করেন। আবার 4 সাইকেল কেমো দিয়ে আবার আসেন। তো স্যার আমি আবার কেমো নিয়ে আবার বাংলাদেশে ব্যাক করলাম, আবার 4 সাইকেল কেমো দিয়ে আবার ইন্ডিয়াতে গেলাম। তো ইন্ডিয়াতে গেলাম স্যার, অন্য কোনো মেডিসিন আমাকে দেয় না, আমাকে ওই শুধু এই যে কেমোথেরাপি, আর বলেন একটু ভিটামিন খেতে পারে, আর ওই কেমো স্যার প্রি কেমো পোস্ট কেমো এগুলো তো জানেনি স্যার, আপনি যে ছোটখাটো এগুলো দেয়। এই তো মেইন কেমো স্যার যখন 8 সাইকেল কেমো দিয়ে আমি গেলাম, আর সিটি স্ক্যান করে বললো যে আপনার ব্লাড ভালো, আপনার এখন কেমোটা আরো ছোট হয়ে এসছে, একদম আপনার এখন ক্লোনে নাই, এখন আপনার শুধু নাভির নিচে কিছু ফ্যাট আছে, এই ফ্যাটের ভেতরে আপনার অল্প জায়গা আছে, দেখি আপনার আরেকটু ছোট হলে আরেকটা অপারেশন করা যায় কিনা। এই তো এরপর থেকে স্যার ওই ওরা 4 সাইকেল করে কেমন দেয়, আমি 3 মাস পর যাই 4 সাইকেল এখানে বাংলাদেশে দেই, দিয়ে আবার যাই। তো ওই কেমনটা ওই এক জায়গায় ক্যান্সারটা এসেই তার স্টেবল হয়ে আছে, আর বাড়েও না কমেও না। তো তারপর ওরা 4 সাইকেল দেয়। তো আমি তো বললাম যে স্যার এটাকে বাদ দেওয়া যায় না, বলে না এটা বাদ দিলে আপনার এটা খুবই অ্যাগ্রেসিভ ক্যান্সার, আপনি গুগল টুগল সার্চ করে দেখেন। আর আমাকেও দেখালো বইটি খুলে, তখন আমি দেখলাম যে পেরিটোনিয়াল মেসোথেলিমিয়ার বেশি তো রেয়ার ক্যান্সার, খুব বেশি মানুষের হয় না। এটা নাকি স্যার যে অ্যাসবেস্টস ছিল স্যার আমাদের বাংলাদেশে আগে ঘরের চালে আমরা টিনের বদলে ইউজ করতাম স্যার, অ্যাসবেস্টস নামে একটা জিনিস ছিল না স্যার? স্যার গুগলে সার্চ দিয়ে দেখলাম যে এটা অ্যাসবেস্টস রিলেটেড ক্যান্সার, যারা অ্যাসবেস্টসের সংস্পর্শে কখনো আসে তাদের নাকি এই ক্যান্সার হয়। তো আমার স্যার ওই যখন আমি স্কুলে পড়তাম তখন আমাদের একটা গরুঘর ছিল স্যার, এই তার তাল ছিল ওই অ্যাসবেস্টসের, একবার ঝড়ে ভেঙে গেছিল, তখন স্যার আমি ছোট বাচ্চা মানুষ ছিলাম, তখন ওই অ্যাসবেস্টসের ভাঙা ওই টুকরো নিয়ে খেলাধুলা করেছি, সম্ভবত ওটির পুরো গিয়েছে নাকি জানি না। এখন যাই হোক, আরো বলে যে আরো নানা কারণে হতে পারে, তবে মেইন কারণ হচ্ছে অ্যাসবেস্টস ক্যান্সার হচ্ছে এটি। এই তো এই ক্যান্সারে আমরা বছরে 2-1টা রোগী পাই, তার মধ্যে আপনি একজন। তো এখন আপনার এটা কন্টিনিউ চলবে, আপনি এটা যদি ছেড়ে দেন তাহলে আপনার এটা আরো ছড়িয়ে যাবে। এখন আমরা তো চেপে রাখছি এই কেমো দিয়ে, ছড়িয়ে গেলে আপনার যদি লিভারে চলে যায়, ফুসফুসে চলে যায়, তখন ব্রেনে যাবে, তখন কিন্তু আর আপনাকে আমরা বাঁচাতে পারবো না। কাজে আপনার এখন ট্রিটমেন্ট এটি। তো তারপর স্যার এই দিতে রইলাম। তো এই তো স্যার 2021-এর মাঝামাঝি থেকে কেমো দেওয়া শুরু করলাম, আজকে তো স্যার 2025 প্রায় শেষ।
স্যার গত ডিসেম্বর পর্যন্ত আমি কেমো দেওয়ার মধ্যে স্যার আবার বাংলাদেশের প্রোপাগান্ডা ছড়ালো যে একটা করসল ফল বেরোয়েছে, অনেকে ওই যে আরটিভিতে নিউজ হলো, আপনিও স্যার বোধহয় দেখেছেন স্যার, এইটা করসল ফল খেলে ক্যান্সার ভালো হয়ে যায়। এটা বললো কি স্যার যে কেমোর চেয়ে 10,000 গুণ শক্তিশালী। স্যার আমরা যদি কেমো দেই, এইটা যদি স্যার দ্বিগুণ শক্তিশালী হয় তাই তো স্যার মারা যাবো, তাই না স্যার? তার নোটিস মাত্রা যদি আমাকে যেমন সেইটা স্যার 800 মিলিগ্রাম দিয়েছে, সেটি আমি 1600 মিলিগ্রাম দিলে তো মারা যাবো। আর 10,000 গুণ বাংলাদেশ থেকে আন্দাজে যেরকম বলে, তারা বলে 10,000 গুণ হলে তো স্যার মানুষ 1 সেকেন্ডেই মারা যাবে। তারপরে স্যার কি করলাম, এই ক্যান্সার বাদ দিয়ে আর কেমোথেরাপি বাদ দিয়ে স্যার এই কেরালা থেকে আনতাম স্যার এই করসল ফল আর পাতা। তো স্যার করসল পাতা আর ফল খেলাম স্যার 3 মাস। কিন্তু ডাক্তারদেরকে জিজ্ঞেস করেছে, বলতে না এটা নিয়ে কোনো রিসার্চ হয় নাই, আপনারা এগুলো খেতে আপনি এলোমেলো হয়ে যাবে। কেমো দিতে দিতে স্যার আমি আবার তো অত বুঝতে পারিনি ভালো করে স্যার, এই কেমোগুলো আমি সব দিতাম বাম হাতে। তো স্যার বাম হাতে দিতে দিতে আমার আবার বিভিন্ন বন্ধু বান্ধব আছে, যেমন একজন ডক্টর ডোরা শিরিন আছে অস্ট্রেলিয়াতে, একজন অধ্যাপক মেডিসিনের। তো ওনাকে রিপোর্ট পাঠালাম, উনি বলে যে জাহাঙ্গীর ভাই আপনি করেছেন কি, সব বাম হাতে দিয়েছেন, আপনার তো এত কেমো, অস্ট্রেলিয়াতে তো এত কেমো দেয় না। তখন স্যার আমার 37 সাইকেল কেমো অলরেডি ডান, 37 সাইকেল হয়ে গেছে। বলে এত কেমো দিয়েছেন, আপনার তো এই হাতের চিকন ভেইন গুলো নষ্ট হয়ে যাবে, আপনার হাত অবশ হয়ে যাবে, তো আপনি অল্টারনেটিভ দেন, একবার ডান হাতে দেন বাম হাতে দেন। আর উনি আবার ওখানে অঙ্কোলজির সঙ্গে আলাপ করেছে, তারা বলে এত কেমো দেয়, এত কেমো তো আমরা অস্ট্রেলিয়াতে দেই না। কিন্তু ওই যখন কলকাতা গিয়ে বললাম, ওরা বললো যে না তোমার এটা স্টপ করা যাবে না, তোমার বললাম এটা রেয়ার ক্যান্সার, অ্যাগ্রেসিভ ক্যান্সার। এবং স্যার আমি গুগলে টুগলে পরে সব জায়গায় দেখলাম যে হ্যাঁ ওরা যেটা বলছে কথা ঠিক। পরে স্যার আমার একটা সোর্স ছিল, আমি বোম্বে যে টাটা মেমোরিয়াল হাসপাতাল আছে সেখানেও আমার প্রোটোকল পাঠিয়েছি, তারা দেখো বলেছে যে হ্যাঁ এই ট্রিটমেন্টটি চলবে, কলকাতার টাটা যেটি দিয়েছে এই কেমোথেরাপি চলবে, স্টপ করা যাবে না। এই মানে স্টপ করতে বলেন। জাহাঙ্গীর ভাই এখনো কি কেমো চলছে? স্যার আমার এখনো কেমন চলছে। তো মাঝখানে আবার স্যার এই বলি, ওই যে আমি যখন স্যার করসল ফল খেতাম তখন আমি 3 মাস কেমোথেরাপিতেই নেই স্যার। এই সময় বোধহয় লাইনটা ডিস্টার্ব হয়ে গেছে, সেটি একটু আবার বলবো। হ্যাঁ জি 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 স্যার আমি করতাম কি, ডেইলি ওই করসল ফল খেতাম আর করসল পাতার চা খেতাম। তো স্যার এইটা প্রায় 3 মাসের মতো খাওয়ার পরে, তো কিন্তু ইন্ডিয়ান ডাক্তারদেরকে বলি নাই যে আমি কেমোথেরাপি বন্ধ রেখেছি, তো বন্ধ করতে বলেনি, ওরা করসলের পক্ষ বলেনি। ইভেন আমি স্যার ওই টাটা ছাড়া কলকাতাতে আরো ওই অ্যাপোলো আছে, অ্যাপোলোতে সেখানে অঙ্কোলজিস্ট দেখিয়েছি, তারপর মেডিকেলতে স্যার অঙ্কোলজিস্ট দেখিয়েছি, রুবি হাসপাতালে অঙ্কোলজিস্ট দেখিয়েছি। 3 জনই বলেছেন যে না টাটাতে যেই প্রোটোকল দিয়েছে সেটি ফলো করেন। এটি আমাদেরও একই অভিমত, মানে 4 জনই একই কথা বলেছে। প্লাস ওই যে বললাম অস্ট্রেলিয়ার থেকেও অভিমত নিয়েছি, আর টাটা মেমোরিয়াল হাসপাতাল যে বোম্বে যেটি, সেটি আমার একই অভিমত দিল। তো আমি আর কোথায় যাব? এই তো 3 মাস করসল ফল খেলেন, পাতা খেলেন, তো এতে করে কি পরে 3 মাস পরে কি হলো? স্যার এই গল্পটাই বলি। তাই করসল খেতে খেতে স্যার 3 মাসের মধ্যে একদিন হয়েছে, এক রাতে স্যার রাত 1টা-2টোর দিকে দেখি যে আমার শ্বাস প্রশ্বাস বুক ব্যথা বন্ধ হয়ে, মানে আমি আর শ্বাস করতে পারছি না, বোধহয় মারা যাবে। তো পরে আমার ঘরে আমার ওয়াইফ, আমার মেয়ে আমাকে তাড়াতাড়ি কুর্মিটোলা হাসপাতালে নিয়ে গেলেন ইমার্জেন্সিতে। তারা অক্সিজেন দিয়ে আমাকে আইসিইউতে নিয়ে গেলেন। তো আমি সব ভেঙে বললাম যে আমি ক্যান্সার পেশেন্ট। তো বলে যে তারা অক্সিজেন দিয়ে একটু কোনো রকমে আমাকে রেখেছে, বলে ঠিক আছে সকালে অঙ্কোলজিস্ট আসবেন, তখন আপনাকে দেখানোর পর। তখন অঙ্কোলজিস্ট এসছে ডক্টর সুমন, ওখানের চেয়ারম্যান হচ্ছে ডক্টর সুমন স্যার, আপনি বোধহয় চিনবেন। তো ওনাকে সব ভেঙে বললাম, উনি বললেন যে আরে আপনি এই কেমো বন্ধ করেছেন কেন? এই কেমো বন্ধ করে এই করসল খেতে আপনার এরকম হচ্ছে, আপনি তাড়াতাড়ি কেমো করেন। তখন স্যার ওই দিনের মধ্যেই স্যার ওখানে তো ওই যারা কেমো সেল করে বাংলাদেশে, যেসব কোম্পানির ওদের সেলসম্যান আছে স্যার ওখানে, তো ওদের সঙ্গে যোগাযোগ করাতে ওরা ইমার্জেন্সি আমাকে এনে দিয়েছে। ইন্ডিয়া থেকে একটু বাংলাদেশের দাম বেশি পড়ে, তো ওরা আমাকে 1 সাইকেল কেমো এনে দিয়েছে। তো তখন আমি কুর্মিটোলা ওই 1 সাইকেল কেমো দেই। কেমো দেওয়ার পর স্যার বিস্ময়কর ভাবে প্রায় 1 ঘন্টা 2 ঘন্টার মধ্যে আমার এই বুকের ব্যথা একদম সবকিছু নর্মাল হয়ে গেল, একদম আমি অনেকটা সুস্থ হয়ে গেলাম। তখন আমার ধারণা হলো যে কেমোতে আমি বোধহয় মরে যাচ্ছিলাম, আমি কেমোর কারণেই। এবং আমার ওয়াইফের, আমার মেয়ের, এই 3 জনেরই বদ্ধমূল ধারণা যে কেমো খেয়ে আমার এই কেমো তো না স্যার, করসল খেয়ে আমার এই দশা হয়েছে। এবং আমার ফ্রিজে তখন তার 3-4টা করসল ছিল,
পাকা, আমার মেয়ে সব জানালা দিয়ে সব স্যার দূরে মানে মেজাজ গরম করে সব ফেলে দিল, পাতা ফেলে দিল, তো খবরদার আর এগুলো হাত দিয়ে ধরবে না। এই এরপর স্যার আবার এই ইন্ডিয়াতে গেলাম, বাংলাদেশে এক সাইকেল কেমন দিয়ে আবার গেলাম ইন্ডিয়া। তো এই তাদেরকে আর এই গল্প বলিনি, কিন্তু স্যার বিস্ময়কর ভাবে ইন্ডিয়া যে সিটি স্ক্যান করলাম তাতে দেখলাম স্যার এটা আমার ক্যান্সারটা স্যার স্টেবলই আছে। মানে করসল পিরিয়ডে আমি অসুস্থ হয়েছিলাম ঠিকই, কিন্তু স্যার ক্যান্সারটা বাড়েনি, ক্যান্সারটা স্যার এক জায়গাতেই আছে। তো ওরাও বলে যে হ্যাঁ কেমন চলবে, হ্যাঁ আবার স্যার 3 সাইকেল নিয়ে বাংলাদেশে আসলাম, আবার স্যার কেমন শুরু করলাম। এই তো এখন পর্যন্ত কেমন চলছে স্যার? এর মধ্যে মাঝখানে আরেকটু ইন্টারেস্টিং ঘটনা আছে স্যার। এর মধ্যে আবার আমার এই অস্ট্রেলিয়ার যে ডাক্তার, সে আবার বললো যে জাহাঙ্গীর ভাই আপনি এই সব কেমোগুলো বামাতে দিচ্ছেন না? আমি বলে এখন আপনার সঙ্গে কথা বলার পর এখন ডানাতে দিচ্ছি। বলে না না না, এটা করেন না, তাইলে আপনার বামা তো অবশ্যই হয়ে যাবে, ডানা তো অবশ্যই হয়ে যাবে এত কেমন দিলে, যেহেতু আপনার কন্টিনিউ নাকি কেমন চলবে। তো আপনি বামাতেই দেন, কারণ মানুষের বামাতটা তো বেশি প্রয়োজন না, ডানার দরকার। আপনার বামাত তো অলরেডি আপনি ও তখন তো আমার বামাতে অল্প অল্প শিরশির করে আর অল্প অল্প তার ব্যথা শুরু হয়েছে। তাকে বলেছি, বলে তাইলে বামাতেই দিতে থাকেন, আপনার বাম হাত যায় যাক, অন্তত ডান হাতটা ভালো থাকুক, তাইলে আপনি অনেক ডান হাত দিয়ে সব কাজ করতে পারেন। তখন তার কি করবো, আর ওই বাম হাত বাদ দিয়ে সরি ডান হাত বাদ দিয়ে স্যার বামাতেই ওই কেমো কন্টিনিউ করলাম। এর মধ্যে স্যার গত বছর নভেম্বরে স্যার এই ইউটিউবে এক ডাক্তার পেলাম, উনি থাকে চায়নার শিয়ানে, ডাক্তার আতিকুর রহমান, ওখানে উনি এমএস করছে। তো স্যার ওনার সঙ্গে কথা বললাম, কথা বলার পর বলে যে আমাদের এখানে তো খুব মডার্ন হাসপাতাল, উনি ওটি স্যার একটা শিয়ান জিয়াওট্যাং মেডিকেল ইউনিভার্সিটি হসপিটাল, তো আমাদের এখানে ক্যান্সার কেন সব রোগের খুব ভালো ট্রিটমেন্ট আছে, আপনি এখানে চলে আসেন, আপনি এত কেমো দিয়েছেন। আমি বললাম আপনি একটু প্রিলিমিনারি ওখানে অঙ্কোলজির সঙ্গে আলাপ করেন। তো স্যার তখন আমার 41 সাইকেল কেমো দেওয়া হয়ে গেছে। তখন উনি আলাপ করে ওই ডাক্তার ওখানে, উনি প্রফেসর, উনি বলছেন আরে বলে কি এত কেমো তো দিলতে ওনার কিডনি নষ্ট হয়ে উনি তো মারা যাবে, ওনাকে তাড়াতাড়ি আসতে বলে। এই স্যার আমি করলাম কি, চায়নার ভিসা লাগিয়ে আবার আমার ওয়াইফকে মেয়ে নিয়ে আবার আমি স্যার শিয়ানে চলে গেলাম। চায়নার ওই যে অনেকে গুয়াংজু বা কুনমিনে যায়, এটা স্যার আমি চলে গেলাম স্যার ডাইরেক্ট শিয়ান, যেহেতু ওখানে ডাক্তার আতিকুর রহমান নামে একজন বাংলাদেশি ডাক্তার পেলাম ওই হসপিটালে, ওখানে ওনার আগ্রহী আমি ওখানে গেলাম। ওখানে গিয়ে স্যার দেখি যে হাসপাতালটা স্যার দুটো ভাগ, একটা হচ্ছে এই যে ওয়েস্টার্ন ট্রিটমেন্ট যেটি আমরা অ্যালোপ্যাথিক বলি সেটি, আরেকটা হচ্ছে স্যার চাইনিজ ট্রেডিশনাল ট্রিটমেন্ট আছে স্যার, আমাদের যে আয়ুর্বেদিক ট্রিটমেন্ট, এবং স্যার এটি ওদের 4000 বছর পুরনো। সেটির জন্য স্যার আলাদা ওদের ডিপার্টমেন্ট আছে, সেখানেও স্যার অঙ্কোলজিস্ট আছে, সেখানেও পিএইচডি হোল্ডার আছে, সেখানেও প্রফেসর আছে, এবং স্যার বিশেষভাবে চায়নার 80% লোক ওই ওদের চাইনিজ ট্রেডিশনাল ট্রিটমেন্ট করে, আর এই ওয়েস্টার্ন ট্রিটমেন্ট করে ধরেন অ্যাবাউট 20 থেকে 30%। তো ওই আতিক সাহেব প্রথম বললো যে আপনি প্রথম ওয়েস্টার্নটা দেখান। তো এর মধ্যে স্যার আমার হাতটা ওই যে বাম হাত কেমন দিতে দিতে স্যার আমার হাত প্রায় 60-70% অবশ্য হয়ে গেছে, হাতটা তুলতে পারি না, বেশি নাড়াতে পারি না, আর ঘুমাতে গেলেও স্যার ওই হাতে চাপ পড়লে ব্যথা পাই। মানে ওই আমার অস্ট্রেলিয়ার যে বন্ধু যেই কথা বলেছেন সেই কথা এখন আস্তে আস্তে হাত অবশ্য হয়ে যাচ্ছে, বাম হাতটা, ডান হাত ঠিক আছে। এই তখন ওখানে স্যার আমার চায়না গেলাম স্যার, চায়না স্যার আবার ওই অনেকে স্যার এখন চায়না পর্বে চলে এসেছি, এখন স্যার আবার চায়না পর্ব শুরু করি, ঠিক আছে স্যার? কারণ ওই আমাদের শাপলা আপা বলেছিলেন যে চায়না নিয়ে তো অনেকের খুব এই আছে, তো এটা একটু ভালো করে বলবেন স্যার। চায়না তো লোকেরা ইংরেজি জানে না, ওদের কালচার খাওয়া দাওয়া সবকিছু স্যার ভিন্ন, বাংলাদেশের মতো না, কিন্তু স্যার ওরা সায়েন্স বিজ্ঞান এত ডেভেলপ করেছে যে স্যার ওদের সবকিছুই বাংলায় হয়ে যায়। ওদের রোবট আছে স্যার এয়ারপোর্টে, বেজিং এয়ারপোর্টে স্যার রোবট আছে, সেখানে স্যার যেমন ইমিগ্রেশন অফিসারের সঙ্গে যখন আমরা গিয়েছিলাম স্যার ঢাকা টু বেজিং টু শিয়ান ফ্লাইট ছিল এরকম, তো আমাদের ইমিগ্রেশন হবে বেইজিং এ, তখন বেইজিং এ যখন আমার মেয়েকে দিলাম সামনে যে তুমি গিয়ে কথা বলো যে আমরা এসেছি এই ঘটনা, আমরা এই হাসপাতালে যাবো, শিয়ানের আমাদের কাগজপত্র পাঠিয়েছে ডক্টর আতিকুর রহমান সাহেব, সেগুলো নিয়ে গেলেন। আমার মেয়ে যে ইংরেজি বলা শুরু করেছে, তো ওই ইমিগ্রেশন অফিসার তো ইংরেজি বোঝে না, তো সে স্যার রোবট চালু করে দিল, রোবটে স্যার বাংলাও বলে এবং ভাষা সিলেক্ট করে দিল বাংলা। তখন স্যার রোবটে আমার মেয়ের সঙ্গে বাংলায় কথা বলা শুরু করলো। তখন স্যার এই জিজ্ঞেস করলো আমরা কোথায় যাব, কেন যাব, ইত্যাদি ইত্যাদি। স্যার একদম মানে ইমিগ্রেশন অফিসাররা নর্মালি যেরকম আমাদের বাংলাদেশি পাসপোর্ট দেখলে তো স্যার অনেক দেশেই নাক ছিটকে, তাই না স্যার? আমি নিউজিল্যান্ডে গিয়েছিলাম স্যার, আমাকে 2 ঘন্টা
জেরা করেছে, অথচ আমার ফ্লাইটে অন্য যারা ছিল তাদেরকে 5 মিনিটের মধ্যে বের করে দিয়েছে, শুধু আমাকে স্যার দোকানটা জেরা করে তারপর ছেড়েছে। তো সেই একই ঘটনা বাংলাদেশি আমাদের সবুজ পাসপোর্টকে সব দেশি অনেকেই করে, সন্দেহ করে। তো ওখানে স্যার যাওয়ার পরে ওই রোবটের সব কথা বলার পর স্যার রোবটে যখন সব স্যাটিসফাই হলেই স্যার একটা গ্রিন লাইট জ্বলে ওঠে এবং বলে ঠিক আছে, সব বাংলাই স্যার বলে হচ্ছে ঠিক আছে। তখন স্যার ইমিগ্রেশন অফিসার আমাদের সবাই পাসপোর্টে আমাদেরকে স্যার কিছু জিজ্ঞেস করলো না, আমার মেয়েই শুধু রোবটের সঙ্গে কথা বললো, ওই রোবটে সিগন্যাল দেওয়াতে একজন একজন করে সবার পাসপোর্টে আমাদের সিল দিয়ে দিল। তারপর স্যার আমরা চলে গেলাম আবার ওখানে কানেক্টিং ফ্লাইট ধরে শিয়ান চলে গেলাম। শিয়ান হচ্ছে আবার ওখান থেকে 2.5 ঘন্টা জানি। এটা স্যার নর্থে ওই যে উইগুররা থাকে, ওই উইগুরদের কাছাকাছি শিয়ান শহর, এবং শিয়ানের 80 থেকে 90% লোক হচ্ছে স্যার মুসলিম। ওখানে হোটেল টোটেল সবই হচ্ছে মুসলিম, বলতে যেহেতু মুসলিমরাই চালায়, তো সব তো স্যার হালাল ফুডই বলা যায়। আবার কিছু ট্রেডিশনাল চাইনিজও আছে কম, ইভেন ইন্ডিয়ান রেস্টুরেন্টও আছে আলাদা, সেখানে ইন্ডিয়ান ফুড এবং ইন্ডিয়ান যিনি চালান উনিও মুসলিম, সেখানে মুসলিম ফুড লেখা। আবার ওইটার একটু দাম বেশি, আর চাইনিজ ফুডের স্যার দাম একদম কম। 1 ইউয়ান সমান 17 টাকা। 5 ইউয়ানে আপনি স্যার একটা লাঞ্চ বা ডিনার আপনি করতে পারবেন, 5 ইউয়ান, তাহলে স্যার কত টাকা হয়? খুব ভালো মানের স্যার। আর যদি স্যার আপনি ওই একটু ইন্ডিয়ান রেস্টুরেন্টে যান, একটু দূরে একটা রেস্টুরেন্ট আছে, সেটা হয়তো 20 ইউয়ান করে নেয়। ওরা আবার এই বাংলাদেশ ইন্ডিয়ান টাইপের মতো এরকম ঝালটা দিয়ে মশলা দিয়ে খাবার তৈরি করে। তো খাবারের দাম স্যার চায়না একদম কম। অনেক রকমের ফল স্যার, ফল খেতে পারলে খরচ পড়বে আরো কম। এই আর স্যার হোটেল ভাড়াও কম স্যার। এগুলো বোধহয় যারা যেতে চাচ্ছে তাদের জন্য। স্যার আমরা একটা ওই আতিক সাহেব কি বলছি যে আমাদের মাঝারি মানের একটা হোটেল ঠিক করে দিয়েন, বেশি টাকা যেন না হয়। ওনার হাসপাতালের সামনে স্যার, শোনা যাচ্ছে কথা? জি জি শোনা যাচ্ছে, ভেরি গুড। স্যার একদম আমাদের হাসপাতালের অপোজিটে স্যার একটা হোটেল 3 স্টার টাইপের হোটেল স্যার ঠিক করে দিলেন। সেই হোটেলটা হচ্ছে স্যার বাংলাদেশি টাকা মাত্র ডবল রুম স্যার 2000 টাকা স্যার ভাড়া। এবং স্যার হোটেলটা 2000 টাকা ভাড়া স্যার। এত ফ্যাসিলিটি আপনাকে বলি, বাংলাদেশে এইরকম ফ্যাসিলিটি ওয়ালা হোটেলের ভাড়া কত হবে আমি জানি না। রেডিসন টেডিসনে হয়তো এই ফ্যাসিলিটি হবে স্যার। আমাদেরকে ডেইলি একটা করে ওয়ান টাইম ইউজ রেজার দিত। এরপর ওই আমি আর আমার ওয়াইফ ছিলাম স্যার, 2টো টুথব্রাশ দিত ডেইলি স্যার, ছোট 2টো পেস্ট দিত স্যার, ছোট 2টো সাবান দিত। বাথরুমে যাওয়ার জন্য স্যার 2 জোড়া ওই যে ওখানে তো স্যার টেম্পারেচার তখন ছিল 0 ডিগ্রি বা -1-2, তখন ঠান্ডা ছিল স্যার। এই জন্য স্যার সেন্ট্রাল হিটিং সিস্টেম ছিল। গরমের দিনে নাকি ওখানে সেন্ট্রাল এসি থাকে, আর আমরা গেছিলাম উল্টো, তখন ছিল সেন্ট্রাল হিটিং। তো স্যার এইরকম আবার গরম পানি ঠান্ডা পানির ব্যবস্থা স্যার। তারপর হচ্ছে স্যার আমরা বাইরে গেলে দেখতাম যে আমাদের চাদর টাদর সব বদলে টদলে, বালিশ টালিশ সব একদম নতুন ফ্রেশ করে দিয়েছে স্যার। প্রত্যেক দিন এসে স্যার এই একজন মহিলা এসে একটা ফুলের, আমাদের মোট 3টা রুম ছিল স্যার। আমার মেয়ে আর ওর হাজবেন্ড গিয়েছিল এক রুমে, আর আমার ভাই গিয়েছিল সে এক রুমে, আর আমি আর আমার ওয়াইফ ছিল এক রুমে। 3টা রুম নিয়েছিলাম, 3টা রুমে স্যার ওরা একদম ফুল দিয়ে যেত। তো স্যার এরকম সার্ভিস ওই হোটেল থেকে পেয়েছি। এমনকি স্যার ওই সামনে অনেকগুলো আমি স্যার পোস্ট দিয়েছিলাম, সামনে অনেকগুলো ছাতা থাকতো স্যার, ছাতার হ্যাঙ্গার আছে, সেখানে 20-25টা ছাতা। তো স্যার বৃষ্টি হলে আপনি ওখান থেকে ছাতা নিয়ে যাবেন, এবং ছাতাগুলো একদম নতুন, আবার আপনি আসার সময় এই ছাতা নিয়ে আসবেন, মানে এই জন্য কোনো চার্জ লাগবে না। তো বাংলাদেশি টাকায় স্যার এই 1900 থেকে 2000 টাকা পড়েছে ভাড়া। আমার মনে হয় এই সুন্দর সিস্টেমের হোটেল বাংলাদেশে বোধহয় 5 স্টার হোটেলই, এই তাও বোধহয় 5 স্টার হোটেলে এত ফ্যাসিলিটি দেয় কিনা আমি জানি না। এবং তার ভাড়া ওঠায় স্যার 10-12 হাজার টাকা ডেইলি হতো, কিন্তু ওখানে ভাড়া স্যার 2000 টাকা বা 1900 টাকার মতো হয়েছিল স্যার আমাদের। কাজে স্যার হোটেল ভাড়াও কম, আর খাওয়া দাওয়ার খরচও কম। খাওয়া যদি স্যার আপনি যদি ওই স্পেশাল মেনু দেখে অর্ডার দেন, তাহলে 10 ইউয়ানে হয়ে যাবে, 17 টাকা হচ্ছে স্যার। এক ইউয়ানে 17 টাকা। হ্যাঁ জাহাঙ্গীর ভাই, ওখানে চিকিৎসা কি হলো? আচ্ছা স্যার, এরপর স্যার চিকিৎসা মানে থাকা খাওয়া, আর স্যার বলি ট্রান্সপোর্ট স্যার। এই বাসগুলোও সব সেন্ট্রাল স্যার। এক একটা বাস হচ্ছে আমাদের দেশি বড় 3টা বাসের সমান স্যার। তো সেই বাসগুলো হচ্ছে স্যার সেন্ট্রাল হিটিং সিস্টেম, মাত্র 1 ইউয়ান ভাড়া স্যার। আপনি যেখানে যাবেন সেখানে ভাড়া স্যার 1 ইউয়ান। আর স্যার মেট্রোতে হচ্ছে স্যার 140 কিলোমিটার 200 কিলোমিটার স্পিডে চলে, যেখানে যাবেন ভাড়া হয়েছে মাত্র 2 ইউয়ান। মানে আপনি পরের স্টেশনে নামলেও 2 ইউয়ান, আর আপনি যদি 100 কিলোমিটার দূরে চলে যান তাইলেও 2 ইউয়ান ভাড়া। কাজে ট্রান্সপোর্টের স্যার সুবিধা। আর ওই যে আমাদের দেশে স্যার ওই যে অটো বাইক গুলো আছে না স্যার, ব্যাটারি চালিত, জি স্যার সেই ব্যাটারি চালিত অটো বাইক গুলো তো আমাদের বাংলাদেশে নিষিদ্ধ।
কিন্তু চায় না স্যার। এই এমনি ট্যাক্সিও আছে আর ওই অটো বাইক গুলো স্যার বৈধ তাদেরই, স্যার সেগুলো খুব সস্তা। সেগুলো আপনি স্যার 10 ইউয়ানে আপনি যে কোনো জায়গায় মোটামুটি কাছাকাছি মার্কেটে টার্গেটে এখানে ওখানে 10 ইউয়ানে যেতে পারেন স্যার। সস্তা না, 10 ইউয়ান মানে তো স্যার 170 টাকা, তাই না স্যার? রাইট। তো স্যার সোজা কথা, আপনি 170 টাকায় সুন্দর লাঞ্চ করতে পারবেন, সুন্দর ডিনার করতে পারবেন, এই ব্যাটারি চালিত অটোতে যেতে পারবেন, আর 1 ইউয়ানে বাসে যে কোনো জায়গায় যেতে পারবেন, 2 ইউয়ানে মেট্রোতে যে কোনো জায়গায় যেতে পারবেন। তাই স্যার এর চেয়ে সস্তা আর কি হতে পারে স্যার বলেন? এই স্যার এই গেল এই নরমাল স্যার। এইবার যাই স্যার হাসপাতালের ভেতরে, ঠিক আছে স্যার? জি। এখন চিকিৎসা কি হলো স্যার? হাসপাতালে হচ্ছে প্রথমে ওখানে রোগী যাওয়ার আগে আমরা আবার তো ইনভিটেশন এনেছি। ইনভিটেশন আনতে হলে একটা কার্ড করাতে হয় 10 ইউয়ান দিয়ে। তো ডাক্তার আতিকুর রহমান স্যার ওই আমার নামে 10 ইউয়ান ওনার পকেট থেকে দিয়ে উনি প্রথমে একটা কার্ড করিয়েছেন। তো কার্ড করার পর এরপর হাসপাতালে স্যার, ওই হাসপাতালে বোধহয় আগে বাংলাদেশি রোগী আমরা যাওয়ার আগে সম্ভবত তেমন তো যায় নাই। তো আতিকুর রহমান সাহেব নিজে ওনাদেরকে বুঝিয়ে টুঝিয়ে বলার পর তারা আবার জানে না এই ইনভিটেশন লেটার, এখন জানে, আগে জানতো না। তো কেমনি লিখতে লিখতে হয় ওই আতিক সাহেব হেল্প করে, তখন ওরা চাইনিজ ভাষায় ওই ওরা কি করে ইনভিটেশন লেটার লিখে সিলটিল দিয়ে আমাকে ওই আতিক সাহেবের কাছে দিয়েছে। আতিকুর রহমান সাহেবই আমার হেল্প করেছেন বেশি। উনি সেই আমার কার্ডের ছবি, তারপর এই ইনভিটেশন লেটারের ছবি, এগুলো সব তুলে আমাকে এসে পাঠিয়ে দিয়েছেন ইমেলে পাঠানোর পরে স্যার এখানে সরাসরি চায়না এমবিসিতেও নাকি সরাসরিও ভিসা করা যায়, অনলাইনে করতে হয়। তো আমরা যেহেতু জানি না, তো স্যার একটা এজেন্সি ধরেছিলাম, ওরা বললো যে 10,000 টাকা করে আমরা নেবো, ভিসা পিলা কত 8,000 টাকা লাগে আর 2,000 টাকা আমাদের সার্ভিস চার্জ দেবে। আমরা বললো ওকে, ভেরি গুড, ঠিক আছে। তো স্যার তখন আমরা 5 জন যাবো। তো স্যার ওই একটা মেডিকেল ভিসার সঙ্গে স্যার আরো 2 জন অ্যাটেন্ডেন্স হিসেবে দেয়। তো জানে না বলে ওই আতিক সাহেব করেছে কি, আমার মেডিকেল ইনভিটেশনের সঙ্গে ওই 4 জনের ইনভিটেশন লিখে দিয়েছে। পরে এমবিসি অ্যাকসেপ্ট করে নেয়, বলেছে না এই পেশেন্টের সঙ্গে তার ওয়াইফ আর তার মেয়েকে দেবো, আর যে তার ভাই আর আছে আর আমার মেয়ের হাজবেন্ড, তাদের জন্য আবার হয় আলাদা মেডিকেল ইনভিটেশন আনো অথবা টুরিস্ট ভিসা। পরে স্যার আবার আরেকটা মেডিকেল ইনভিটেশন এনে ওনাদের দুজনকে আবার করিয়েছি। হ্যাঁ, আপনার কথা সবাই শুনছে এবং অনেকেই কমেন্ট করছে, এবং আপনি যে চীনের যে যাওয়ার গল্পটা শোনাচ্ছেন এটা খুবই ভালো হচ্ছে যে চীনে আমাদের যাওয়া উচিত। চীনের চিকিৎসা যেহেতু উন্নত মানের এবং ওইখানে পৃথিবীর অনেক অনেক মানে উন্নত চিকিৎসা ওখানে পাওয়া যায়, সেই জন্য চীন সম্পর্কে মানুষের ধারণা নাই, আমাদের দেশের লোকজনদের ধারণা নাই। তো সেইখানে আপনার এই কথাগুলো শুনে আমাদের অনেকেরই চীনে যাওয়ার মানে হয়তো বা ইচ্ছে হবে এবং চেষ্টাও করতে পারবে, এবং চেষ্টা করলে তো অবশ্যই ওই ধরনের ইনভিটেশন লেটার আনতে পারলে খুব সহজেই যাওয়া যাবে। এখন স্যার চীনে ইনভিটেশন লেটার স্যার খুব ইজি, বরং এই 1 মাস আগে স্যার বনানীতে একটা 10-12টা হাসপাতালের ছিল, ওরা তো স্যার ওখানে স্পটে ইনভিটেশন লেটার, স্যার অনেক এজেন্সি আছে ইনভিটেশন লেটার বললেই ফ্রি এনে দেয়, এটা কোনো টাকা লাগে না স্যার। এমনকি ওই যে আমি যে হাসপাতালে গিয়েছি সেখানেও স্যার ওই 10 টাকা দিয়ে কার্ড করলেই, 10 ইউএন দিয়ে কার্ড করলেই ফ্রি ইনভিটেশন লেটার। ইনভিটেশনের জন্য কোনো টাকা লাগে না স্যার, ফ্রি। জি। তারপরে আপনার কি চিকিৎসা কি হলো? স্যার সেইটাই স্যার, আমি ওই যে হাসপাতালে এন্টার করেছি এই পর্যন্ত কি বলেছিলাম স্যার? মানে শুনতে পেরেছি? জি। তো ওই আতিক সাহেবের মানে ওখানে তো অদ্ভুত ব্যাপার, এই জন্য আতিক সাহেব মানে আমাদেরকে সার্ভিস দেওয়ার জন্য বলে কিছু করা লাগবে না, আপনি আসেন। তো আমরা রিকোয়েস্ট করতে স্যার উনি একদম এয়ারপোর্টে এসেছেন, আমাদেরকে ট্যাক্সি করে একদম, না ট্যাক্সি না, বলে যে মানুষ আপনারা 5 জন, আমি একদম 6 জন, ট্যাক্সি লাগবে 2টা, ভাড়া লাগবে বেশি, মেট্রোতে যাই, মেট্রোতে মাত্র 2 ইউয়ান করে লাগবে। তো স্যার চীনের মেট্রোর কথা আর কি বলবো, তখন আমরা এয়ারপোর্ট থেকে ওই আতিক সাহেব সব আমরা 6 জনে মাত্র 12 ইউয়ানে, যেখানে আমাদের ট্যাক্সি ভাড়া, এটা স্যার অনেক দূরে, এই এয়ারপোর্ট প্রায় 100 কিলোমিটার মতো দূরে, স্যার আমাদের প্রায় ধরেন 200-300 ইউয়ান লাগতো, সেখানে আমরা মাত্র 12 ইউয়ানে একদম হাসপাতালের সামনে চলে এসেছি। তো যাই হোক স্যার, এরপর তো হাসপাতালে পরের দিন 16ই ডিসেম্বরে গেলাম। তো সেখানে গিয়ে দেখি স্যার একদম গ্রাউন্ড ফ্লোরে স্যার অন্তত বড় বড় স্যার কম্পিউটারের মতো যন্ত্র প্রায় ধরেন স্যার 100, নানা রঙের, নানা রকম সাইজের, ভিন্ন ভিন্ন। তো এর মধ্যে হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট করার জন্য স্যার আলাদা কম্পিউটার আছে, সেই কম্পিউটারে সব চাইনিজ ভাষা স্যার, কোনো ইংলিশ নাই, আর ইংলিশ বুঝে না। কিন্তু স্যার সুবিধা হচ্ছে ওই যে উইচ্যাট নামে একটা প্রোগ্রাম আছে, আর স্যার ওই গুগল ট্রান্সলেটও তো আছে। উইচ্যাট স্যার সেট আপ করলে, উইচ্যাট হচ্ছে এমন, তার মধ্যে স্যার
আপনি ইংলিশ ওইটা বাংলা উইচেটের মধ্যে এখনো বাংলা করে না স্যার, ইংলিশ টু চাইনিজ, আপনি ইংলিশে বললে সঙ্গে সঙ্গে স্যার ওইটা চাইনিজে শুনবে। আবার ওই টেক্সট যদি আপনি লেখেন তাইলে ওইটা টেক্সট হবে। তা আমরা দোকানে গেলে বা যে কোনো জায়গায় যাই আমরা ইংলিশে বলতাম যে হাউ মাচ প্রাইস অফ দিস আইটেমস, তখন স্যার এটা সঙ্গে সঙ্গে চাইনিজ হয়ে সে শুনতে চাইনি। ও আবার চাইনিজ বলতো, ওই ওই ওরা ওদের ইস্যু তো ওইরকম সেট করা, প্রত্যেকের কাছেই স্মার্টফোন আছে, আবার আমাদেরকে ইংরেজিতে শোনাতো। তো ঠিক স্যার ওই মেডিকেলেও এরকম, ওদের একদম সব অ্যাপস সেট করা, ওরা আপনার কাছে চাইনিজ ভাষায় জিজ্ঞেস করবে কিন্তু আপনি শুনবেন ইংলিশে। আবার আপনি ইংলিশে বললে ডাক্তার কাছে গেলেও স্যার একই ব্যাপার। কিন্তু আমাদের সঙ্গে যেহেতু ওই ডাক্তার আতিকুর রহমান সাহেব ছিলেন, উনি আমাদেরকে সব হেল্প করেছেন। তো উনি বললেন যে এই মেশিনগুলো এখানে হচ্ছে সমস্ত ডাক্তারদের, এই হাসপাতালে যত ডাক্তার আছে, যেমন অঙ্কোলজি ডিপার্টমেন্টে নিয়ে গেলেন, বলে যে এই অঙ্কোলজি সব ডাক্তারেরা, এই ডাক্তারের একদম স্যার 14 গোষ্ঠীর ওখানে অ্যাড্রেস, 14 গোষ্ঠীর পার্টিকুলার্স আছে স্যার। সে কবে পাস করেছে, এমবিবিএস এর কথা বলে, এমবিবিএস পাস করেছে কবে, তারপর তার কি কি ডিগ্রি, ম্যাক্সিমাম ডাক্তার স্যার এমডি করা, এমবিবিএস এমডি, তারপর অঙ্কোলজিতে সে কোন ইউনিভার্সিটি করেছে, সে কত বছর তার এক্সপিরিয়েন্স, কটা অপারেশন করেছে, কত কোন কোন হাসপাতালে, তার সব হিস্ট্রি আছে, তার ছবি ওখানে আছে। তো স্যার আপনি নিজে সিলেক্ট করবেন যে আপনি কোন ডাক্তার দেখাবেন। এবং ওই এবং স্যার ওটি সবই হচ্ছে ওই স্ক্রিনটা আছে আমাদের ওই যে স্মার্ট মোবাইলের মতো ওদের কম্পিউটার, এবং বড় বড় স্ক্রিন স্যার, ছোট না বড়। তো সেখানে স্যার ওই আতিক সাহেব আমাদেরকে দেখে দেখে বলে এই যে এই ডাক্তার প্রফেসর, ওনার সঙ্গে কথা বলেছি, উনি অঙ্কোলজি ডিপার্টমেন্টের হেড, আর এখানে প্রফেসর, ওনাকে দেখাবেন। আমি বলে উনি ভালো হলে ওনাকেই দেখান। ওনাকে ক্লিক করার পর বলে যে যেমন আমরা গেছি 16 তারিখ, বলে 18 তারিখ দুপুর 12টা 20 মিনিটে ওনার স্লোটা পেলাম, কারণ উনি তো ক্লাস নেন, রুগী দেখেন বা অন্য অন্য কাজও করেন। তো কোন ডাক্তারের কখন আবার স্লোট, সেটা আবার স্যার ওই যে অনলাইনে টিকিট করলে স্যার যেরকম স্লোট আসে না, ঠিক ডাক্তারের স্যার ওরকম স্লোট আসে। এই তখন স্যার ওই যেহেতু এই ডাক্তারই আমি দেখাবো, আমি বললাম ঠিক আছে, আমরা তো প্লেনের টিকিট করে আসি নাই, কাজে আমরা 1 মাস থাকলে সমস্যা নেই, আপনি এই ডাক্তার সিলেক্ট করেন। তখন স্যার ওই ডাক্তার সিলেক্ট করেছে। তো সিলেক্ট করার সঙ্গে সঙ্গে যেহেতু উনি প্রফেসর, তো বলে যে এই ওনারই হচ্ছে ভিজিট হচ্ছে 10 ইউয়ান, আর ওনার নিচে যদি আমরা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর দেখাতাম তাহলে 5 ইউয়ান, আর ই হচ্ছে 10 ইউয়ান, প্রফেসর 10 ইউয়ান, তাও দেখেন কত কম। তো স্যার ওই 10 ইউয়ান আবার উইচ্যাটের মাধ্যমে ওই ওই কম্পিউটারে ছোঁয়ালেই সঙ্গে সঙ্গে 10 ইউয়ান আপনার ওখানে করবে। আর বড় একটা ডিসপ্লে আছে, সেখানে স্যার সব রোগী যারা অ্যাপয়েন্টমেন্ট করে তাদের নাম উঠে যায় চাইনিজ ভাষায়। তো শুধু আমাদের নামটা সব চাইনিজ উঠেছে, শুধু আমাদের নামটা ইংরেজিতে উঠেছে। এই আর ওই যে ডেট স্যার, চাইনিজ আলফাবেটিকটা তো ইংরেজির মতো, ডেট এসছে যেমন আমরা 16 তারিখ গিয়েছি, 18 তারিখ 12টা 26 মিনিটে অ্যাপয়েন্টমেন্ট, এটা ডিসপ্লেতে উঠে গেছে। তো ওই আতিক সাহেব বলেছে আপনাদের অ্যাপয়েন্টমেন্ট হয়ে গেছে পরশুদিন, কাজ শেষ। পরে স্যার এইভাবে আমার ওয়াইফ, আমার ভাইতে যারা আছে ওনাদেরকেও মনে করলাম, দেখে যে ওনাদের জন্য কার্ড বানালাম, ওনাদেরও অ্যাপয়েন্টমেন্ট করলাম এইভাবে। তো তখন স্যার মানে এত মডার্ন ওরা। এরপরে সেই নির্দিষ্ট সময়ে স্যার সেই 12টা 26-এ আমার অ্যাপয়েন্টমেন্ট ছিল, এর আগে ডাক্তার কোথায় ছিল জানিও না। তো যেই স্যার আমি ওখানে গিয়ে 12টার সময় বসে রয়েছি রুমের সামনে, 302 নম্বর রুম ছিল। আর স্যার হাসপাতালে এত মডার্ন স্যার, এসকেলেটর, লিফট, টয়লেট স্যার মনে হয় যে 5 স্টার হোটেল বা এয়ারপোর্ট গুলো যেরকম স্যার এরকম সবকিছু। আর আমাদের দেশের স্যার সরকারি, এটা হচ্ছে সরকারি হাসপাতাল, আমাদের দেশের সরকারি হাসপাতালে টয়লেট তো স্যার ইউজই আমরা করতে পারি না। তো সবকিছু স্যার ক্লিন, এই ওরা এত মডার্ন করেছে সবকিছু। এই তো স্যার পরে ডাক্তার দেখালাম স্যার, ওনাকে আতিক সাহেব ছিলেন, সেই কারণে আমরা আতিক সাহেবকে বলেছি। আবার ওই ডাক্তার স্যার অল্প 2-1টা ইংরেজি, কিন্তু স্যার ওই যে কেমোথেরাপি বলতে পারেন, উচ্চারণটা একটু অন্যরকম করে মানে 2-1টা শব্দ জানে আর কি। তো ওই আতিক সাহেব আবার ওনাকে চাইনিজ ভাষায় বুঝিয়ে বলেছেন। তো উনি অনেকক্ষণ দেখে টেকে পরে আমাকে দিলেন স্যার এই সিটি স্ক্যান, আর অন্য টেস্ট আমি বললাম, বলে না আর কোনো টেস্ট লাগবে না। আর হাতের একটা দিল স্যার, একটা ওই হাতটা তো স্যার অবশ্যের মতো, হাতের দিলে এমআরআই, আর ওই পেটের আর বুকের 2টা সিটি স্ক্যান দিলেন। সেটা স্যার আবার এত সস্তা স্যার, বাংলাদেশেও যে সিটি স্ক্যান করেছি তাও 17-18 হাজার টাকা স্যার খরচ পড়ে। আর ইন্ডিয়াতে যা টাটায় করাই তাও ইন্ডিয়ান 17-18 হাজার রুপিস হয়, তাতে বাংলাদেশি টাকায় প্রায় 22-23 হাজার টাকা পড়ে স্যার সিটি স্ক্যানে, এই মানে দুটোতে, অ্যাবডোমেনের আর চেস্টের। আর ইসে লেগেছে স্যার অনলি 5,000 টাকা বাংলাদেশি টাকায় স্যার। ওখানে আমার এই চেস্ট আর অ্যাবডোমেনের সিটি স্ক্যানে বাংলাদেশি টাকায় 5,000, আর এমআরআই করেছি তাতে 4,000 টাকার মতো খরচ হয়েছে। আর ডাক্তারের ভিজিট তো স্যার বললাম ওই 170 টাকা লেগেছে। এই
তো এর স্যার এই পর্যন্ত স্যার বোঝা গেছে ক্লিয়ার? জি জি, অনেক সুন্দর। এরপর স্যার বিস্ময়কর ব্যাপার হচ্ছে স্যার আমাদের দেশে এবং ইন্ডিয়াতে স্যার আমরা তো ওই সিটি স্ক্যান করতে গেলে আমাদের অনেক প্রিপারেশন লাগে স্যার, অনেক ওই জোলাপের ট্যাবলেট টুবলেট খাওয়ায়, তারপর আরো ওই পানি টানি খাইয়ে স্যার অনেক পেট একদম খালি করতে হয়, তাই না স্যার? তারপর তো সিটি স্ক্যানটা করে এই, এবং একবার স্যার আমি ইবনে সিনাতে সিটি স্ক্যান করতে গিয়ে স্যার এই মানে টয়লেটে যেতে যেতে স্যার আমি একদম অনেকটা সেন্সেসের মতো হয়ে গেছিলাম, মানে 10-12 বার এত মেডিসিন খাইয়েছে, 10-12 বার টয়লেটে গেছে। কিন্তু ওখানে হচ্ছে স্যার কোনো প্রিপারেশন নাই, মানে আপনি ভরা পেটে ভাত খেয়ে গেলেও আপনার সিটি স্ক্যান করে ফেলবে। মানে আমরা ডাক্তারের রুম থেকে বের হওয়ার পরই তারপর আমরা সিটি স্ক্যানের রুমে ঢুকেছি বলে কোনো অসুবিধা নেই। ওদের মেশিন তো মডার্ন, এবং ওই ডাক্তার আতিকুর রহমান সাহেব বলেছে যে ওরা এরকম নিজেরা করে মানে রিকোজিশন দিয়ে যে কোন টাইপের মেশিন লাগবে তারা নিজেরা। চায়নার মাল তো স্যার আমাদের দেশে অনেক সস্তা সস্তা আসে, কিন্তু ওদের নিজের দেশের মাল স্যার খুব ভালো, ওরা মানে এমন সুন্দর বানায়। এবং রিপোর্ট স্যার একদম ওই রিপোর্ট স্যার রোবোটিক রিপোর্টও স্যার 10 মিনিট পরই স্যার চলে আসে। রিপোর্টও স্যার ওই রিপোর্ট বেরোয়ার আবার আলাদা স্যার আছে, এর ওইরকম একটা কম্পিউটার মতো আছে, সেখানে আপনার ওই যে বারকোড, আপনি যে সিটি স্ক্যান করালেন তখন আপনাকে যে একটা স্লিপের মতো দিল, সেখানে বারকোড আছে, ওটি ছোয়ালি স্যার আবার ওই আপনার ফিল্ম সহ রিপোর্ট বের হয়ে যাবে। এরকম স্যার সবকিছু মডার্ন, আর খরচ বেশি না। তবে আমাকে সিটি স্ক্যানের আগে বলেছিল যে তোমার যদি অপারেশন করা লাগে, এই তোমার এই ইন্ডিয়া রিপোর্ট গুলো তো নিয়ে গিয়েছিলাম স্যার, তো ওরা ইন্ডিয়া রিপোর্ট দেখে বলল তোমার তো ক্যান্সার ওখানে আছে এখনো, তো এটা অপারেশন করে যদি আমরা ফেলে দেই তাইলে তোমার খরচ হবে 1 লাখ ইউয়ান, মানে 17 লাখ টাকা। তো আমি বললাম স্যার তো অনেক টাকা, তোমার ইন্স্যুরেন্স নাই? চাইনিজ আবার স্যার সব লোকের ইন্স্যুরেন্স আছে। তো বলে ঠিক আছে, আগে তোমার সিটি স্ক্যান দেখে যদি অপারেশন লাগে তাই তুমি বাংলাদেশ চলে যাও, গিয়ে কারণ চাইনিজ লোকেরা খুব হিসেবে, কারণ ওরা তো আগে গরিব ছিল, কাজে ওরা মানুষের টাকা খরচ করতে চায় না, বলে তুমি ইন্স্যুরেন্স করে তারপর আসবা, তাইলে আর তোমার খরচ লাগবে না, বেশি লাগবে না। কিন্তু স্যার আমার ওই সিটি স্ক্যানের রিপোর্ট ওই একটু ভালোই আসছে। ইন্ডিয়া যেরকম রিপোর্ট আসতো যে স্টেবল, এখানেও আরেকটু যেহেতু মেশিন টেশিন অনেক ভালো, আরেকটু রিপোর্ট আরেকটু ভালো আসছে, মানে কেমন ক্যান্সারটা আছে কিন্তু একদম রিমুভ হয় নাই। তখন ডাক্তার দেখে বললো যে না তোমার অপারেশন লাগবে না। তো আমি বললাম স্যার এখন আমি কি করে, আমি তো কেমো স্যার অনেক 41 সাইকেল কেমো দিয়ে ফেলেছি, এত কেমো বলে না যে এখন তোমার কেমো তো রিস্ক, তোমার কেমো দিলে তোমার কিডনি বিডনি বা অন্যান্য অর্গান নষ্ট হয়ে তুমি ক্যান্সারে না মরলেও তোমার এই কেমোতে মারা যেতে পারো। এখন তো স্যার এরকম আমাকে অনেকেই বলেছে। তো তারা বললাম স্যার কি করতে পারি? তখন স্যার উনি আমাকে বললেন যে আমরা একটা নতুন ঔষধ আবিষ্কার করেছি, সেই একটা ক্যাপসুল, এইটার নাম হচ্ছে ফ্রুকুইনিটেপ। স্যার ফ্রুকুইনিটেপ নাম, এটি আমার স্যার ফ্রুকুইনিটেপ 1 মিলিগ্রাম। আচ্ছা জি স্যার, ফ্রুকুইনিটেপ, এই সেটা বানানটা হচ্ছে FRUQUINTINIB, ফ্রুকুইনিপ ক্যাপসুল। তো বললো যে এই ক্যাপসুলটাই 2024-এ বের হয়েছে, এটি কোলোরেক্টাল ক্যান্সারের জন্য হিউম্যান ট্রায়াল হয়েছে এবং এটা 100% 99% হয়েছে। তো এটা কোলোরেক্টাল ক্যান্সারের জন্য আমরা এটাই করি, প্রেসক্রিপশনে এখন করি। তো এখন তোমার তো কোলোরেক্টাল ক্যান্সার না, এবং তোমার ক্যান্সারটা তো রেয়ার, পেরিটোনিয়াল মেসোথেলিমিয়া। তবে কোলোরেক্টাল ক্যান্সারের সঙ্গে পেরিটোনিয়াল মেসোথেলিমিয়ার অল্প একটু মিল আছে। তো তুমি যদি চাও ট্রায়াল বেসিসে তোমাকে এই ক্যাপসুলটা দিতে পারি, তুমি এটি খেয়ে দেখতে পারো, হয়তো তোমার কাজ করতেও পারে। আর এছাড়া তো অন্য কোনো বিকল্প নেই, তুমি এটা নেবে। তো তখন আতিক সাহেব বলে যে আপনি এটা নেন, এটা নিয়ে দেখেন কি অবস্থা, খেলে যদি অসুবিধা হয় তখন স্টপ করে দেবেন। তখন স্যার এই আতিক সাহেব আর ওই ডাক্তারের পরামর্শে স্যার আমি বললাম ঠিক আছে স্যার আমি নেবো। বলে যে এটা নিতে হলে তোমার আবার বন্ড দিতে হবে, যেহেতু তোমার ক্যান্সারের উপর এটা হিউম্যান ট্রায়াল হয়নি, এই জন্য যদি কোনো ক্ষতি হয় বা তুমি মারা যাও, এই জন্য আমরা আমাদের কি করতে পারবেন না। তো তা তো আতিক সাহেব বলেন যে হ্যাঁ আপনি এগ্রি করেন। তারপর এগ্রি করাতে ওই চাইনিজ ভাষায় স্যার সব ফর্ম সেখানে ফর্ম আনলো, সেখানে স্যার মানে বন্ড দিলাম আমি যে হ্যাঁ আমি আমার এইটা আমি ট্রায়াল বেসিসে নিচ্ছি। তখন স্যার আমাকে 3 মাসের ক্যাপসুল দিল, ডেইলি 3টা করে, মানে 1 মিলিগ্রামের সকালে, দুপুরে আর রাতে 3টা, মানে 3 মিলিগ্রাম ডেইলি। এই ক্যাপসুল হচ্ছে স্যার ওখানে এক বক্সে 21টা থাকে 1 সপ্তাহের জন্য, দাম পরে বাংলাদেশের প্রায় 38,000 টাকা। চায়না স্যার ঔষধ কত সস্তা দেখেন। তো স্যার আমি মনে করেছি যে 38,000 টাকা 1 সপ্তাহের ক্যাপসুলের দামে তো অনেক বেশি দাম, ইন্ডিয়াতে তো অনেক সস্তায় পাবো, তাই মনে করছিলাম ইন্ডিয়া পাবো। ইন্ডিয়া যোগাযোগ করে বললাম, ওরা বলে যে না আমাদের, এমনকি আমার যিনি ইন্ডিয়ান ডাক্তার আমার বিপ্লব দাস রায় টাটার, ওনার সঙ্গে অনেকবার আসা যাওয়াতে
মানে বন্ধুত্বের মতো হয়ে গেছে। তো ওনাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলাম, সে বলে যে না, আই হ্যাভ নো আইডিয়া অ্যাবাউট দিস ক্যাপসুল, এটা আপনি চায়না ডাক্তার দিয়েছে, তো আপনি ওদের সঙ্গে ই করেন, এটা ইন্ডিয়াতে নাই। পরে স্যার ইন্ডিয়ার অন্যান্য সোর্সে বলে না, এই ক্যাপসুল ইন্ডিয়াতে নাই। এই পরে স্যার গুগলে সার্চ করে দেখলাম যে এটা সুইজারল্যান্ডকে লাইসেন্স দিয়েছে আর ইউএসএ কে লাইসেন্স দিয়েছে। সুইজারল্যান্ডে স্যার ওই এক বক্স যেটা চায়নাতে দাম হচ্ছে 38,000 টাকার মতো বাংলাদেশের, সেইটার দাম হচ্ছে সুইজারল্যান্ডে হচ্ছে 12,650 ইউরো স্যার, মানে বাংলাদেশি টাকা প্রায় 15-16 লাখ টাকা এক বক্সের দাম। মানে 38,000 টাকার ঔষধ ইউরোপে দাম হচ্ছে 15-16 লাখ টাকা। তখন তো আমার মাথায় হাত, তখন আমি কি করলাম, এই ওখান থেকে স্যার 3 মাসের ঔষধ নিয়ে আসলাম। স্যার এ পর্যন্ত ক্লিয়ার স্যার? জি জি। তা এখন কি ওই ওষুধ চলছে? স্যার এরপর স্যার আরেকটু বলি, এরপর আমার আবার হচ্ছে যে ওদের স্যার ওই চাইনিজ যে ট্রেডিশনাল ট্রিটমেন্টের হাসপাতাল দেখে আবার আমি অবাক হয়ে গেলাম। আমার টার্গেট ছিল যে চীনারা যেহেতু সব দিকেই ওরা গবেষণা করে, ওদের আমাদের তো স্যার আয়ুর্বেদিক চিকিৎসা বলতে গেলে শেষ, কোনো গবেষণা কিছু নাই। কিন্তু ওরা স্যার ওদের দেখলাম যে ওখানে অনকোলজিস্ট আছে, ওখানে পিএইচডি হোল্ডার আছে, সব আছে। তখন আতিক সাহেবকে বললাম, আতিক সাহেব আমি আমার এই হাতের ব্যথা আর ইসের জন্য ওই স্যার ওই আমার এই যে অ্যালোপ্যাথিক দেখালাম প্রথম, সেই অনকোলজিস্ট বললো তুমি হাতের ব্যথার জন্য তোমার আকুপাঙ্কচার বলা হবে, তুমি ওই যে চাইনিজ ট্রেডিশনাল ডিপার্টমেন্টে দেখো। তো স্যার পরে করলাম কি, চাইনিজ ট্রেডিশনাল ডিপার্টমেন্ট যেটি, সেখানে অনকোলজিস্টকে দেখালাম। তো সে বললো যে তোমার তো এই হাইপেক সার্জারি করেছো আর 41 সাইকেল কেমো দিয়েছো, এখন তো আমাদের চাইনিজ ট্রেডিশনাল যে মেডিসিন আছে লিকুইড জাতীয় হার্বাল মেডিসিন, এগুলো আমরা একদম বিগিনিং থেকে শুরু করে অনেকই ভালো হয়, কিন্তু তোমার এই ক্যান্সারটাও রেয়ার, আর এইটা বরং তোমাকে যে ক্যাপসুলটা দিয়েছে তুমি এটি খাও, তবে তোমার হাতের জন্য তোমার হাত ভালো হবে যদি তুমি আকুপাংচার আরেকটা থেরাপি আছে, এই দুটো থেরাপি যদি নাও তাইলে তোমার 3 মাস নিতে হবে, তাইলে তুমি হয়তো তোমার হাত ভালো হবে। তখন স্যার ওখানে ওই হাতের জন্য ওই যে সুই দিয়ে যেটা দেয় আকুপাংচার, আর একটা হিট দিয়ে দেয়, ওইটার নাম জানি, ওইটা থেরাপি স্যার। এই দুটো দিলাম, 18 দিন ছিলাম স্যার ওখানে, ওই 15 দিনের মতো ওখানে দিলাম। তো যখন বিদায় নিয়ে আসবো তখন ডাক্তার বললো যে তোমাদের বাংলাদেশে যদি থাকে আমি লিখে দিচ্ছি, বাংলাদেশে থাকলে তুমি এটা বাংলাদেশে গিয়ে দিও। আর তা আমরা বললাম স্যার আমরা এখান থেকে তো মালয়েশিয়া যাবো, বলে যে মালয়েশিয়া টুংশিন হাসপাতাল আছে, তুমি টুংশিন হাসপাতালে তুমি লিখে দেই, তুমি ওখানে ঠিক ওইটাও চাইনিজ হাসপাতাল, ওখানে চাইনিজরা গিয়ে করেছে, তুমি ওখানে একদম সব পাবে। তো পরে স্যার এই ওখান থেকে বিদায় নিয়ে স্যার চলে গেলাম মালয়েশিয়া। তো স্যার চাইনিজ পর্বত বোধহয় আর কোনো ভাষা টাষা কোনো সমস্যা নাই, এটা তো স্যার ক্লিয়ার সবার কাছে, মানে খেতে সস্তা, ডাক্তার সস্তা, তবে অপারেশনে লাগলে স্যার খরচ বেশি, তা তো ইন্ডিয়াতেও বেশি স্যার। আমার তো অপারেশনে 18 লাখ লেগেছে, আর ওখানে তো অপারেশনে 17 লাখ চেয়েছে, তা বলতে গেলে একই। ওরা বললো যে ইন্স্যুরেন্স করলে খুব অল্প লাগবে নামমাত্র। তো তাইলে আর ওখানে আমার অপারেশন লাগেও না, আমি স্যার ওই ক্যাপসুল কিনে চলে গেলাম স্যার কুয়ালালামপুরে টুংশিন হাসপাতালে গেলাম। তো সেখানে গিয়ে চাইনিজ প্রেসক্রিপশন দেখালাম, ওরা লিখে দিল, সেটিও দেখালাম। তো সেখানে আবার আমার আকুপাংচার আমি 12 দিনের মতো ছিলাম। তো স্যার ওই আমাকে আবার করলো, ওই চীনে স্যার আকুপাংচার দিল। আর আমি যেহেতু আগ্রহ দেখালাম, তো ওরা বললো যে আমাদের একটা ক্যান্সারের জন্য একটা আছে, হার্বাল লিকুইড আছে, এটা তো ডেলি খেতে হয়, সকালে আর সন্ধ্যায় তো খাও। তো তখন আমি স্যার চায়নাতে এই 15 দিনে খেলাম, মানে 30 প্যাকেট, সকালে ডেলি 2 প্যাকেট আনতাম, সকালে 1 প্যাকেট, আবার রাত্রে 1 প্যাকেট খেতাম। এই মানে ক্যাপসুল তখন আমি কিনে রেখে দিয়েছি, মনে করলাম যে প্রথম চাইনিজ ট্রেডিশনালটা খাই, ক্যাপসুল বাংলাদেশে গিয়ে খাবো। এরপরে আসলাম স্যার মালয়েশিয়া। মালয়েশিয়ার হাসপাতালের নাম হচ্ছে টুংশিন হাসপাতাল। ওই হাসপাতালেও স্যার ওই বাম হাতের জন্য আকুপাংচারও দিলাম। তখন স্যার আমার হাতটা বেশ খুলে গেছে, মানে আগে ধরেন স্যার প্রায় 70% অবশ ছিল, এখন স্যার প্রায় 50%-এর মতো, এখন হাতটা কিছুটা তুলতে পারি। আর ওরা আবার ওই নার্সেরা একটু হাতে ব্যায়াম ট্যায়াম করে দেয়, তো সব খুব প্রশিক্ষিত, যত্ন করে, এবং আরেকটা প্লাস্টারের মতো কি দিয়ে আবার খুলে ফেলে, তাতেও বেশ আরাম লাগে। তো দেখলাম যে বেশ ভালো লাগছে। তো ওরাও বললো যে তুমি থেকে যদি দিতে পারতা ভালো হতো, নাহলে তুমি বাংলাদেশে লিখে দিলাম, এটা গিয়ে বাংলাদেশে দিয়ে। তো ওই মালয়েশিয়া দিলাম 10 দিনের মতো, আর এসে দিলাম এই 12 দিন চীনে। এইটা দিয়ে আসলাম, আমার হাতটা একটু খুললো আর ওই স্যার এসে যে ছিলাম যখন কুয়ালালামপুর, তখন ওই লিকুইডটা খেতাম, ওই টুংশিন হাসপাতালে ওই সেম প্রেসক্রিপশন মতো ওরাও লিকুইড ঔষধ দিত।
তবে স্যার এইসব ওষুধ কিন্তু অত সস্তা না স্যার। এটা এই ওষুধেরও মোটামুটি চাইনিজ ওষুধের দাম আছে, মানে হোমিও ওষুধের মধ্যে এত সস্তা না। তাই এখন তো চায়না স্যার ধনী, এই জন্য ওষুধপত্রের বেশ দাম। তো এরপর তো স্যার বাংলাদেশে আসলাম। তো বাংলাদেশে মানে 1 মাস আমি খাবো এই হিসাব করে, কারণ ওয়েট তো বেশি স্যার, লিকুইড হয়েছে 300 মিলিলিটার সকালে আর 300 মিলিলিটার খেতে হয় সন্ধ্যাতে, 600 মিলিলিটার, এত বেশি তো আনা যায় না স্যার, ওয়েট হয়ে যায় বেশি। পরে আমি 1 মাসের মতো ওই হার্বাল লিকুইডটা খেলাম। খাওয়ার পরে তাতে স্যার আমার মাঝখানে ওই গ্যাপ হয়ে গেল, কেমোথেরাপির গ্যাপ। ও এরপরে বাংলাদেশে এসে স্যার, শুনতে পাচ্ছেন স্যার? জি জি, আপনি বাংলাদেশে আসলেন, আপনি ক্যাপসুল নিয়ে আসছেন। স্যার বাংলাদেশে এসে শুরু করলাম ক্যাপসুল, সকাল দুপুরে রাত্রে ডেলি তিনটা খাই। এই স্যার ক্যাপসুল খাওয়ার পর প্রায় 1 মাস পরই স্যার আমার কিছু স্যার পায়ের চামড়া দেখি যে উঠে যাচ্ছে, শুকিয়ে যাচ্ছে, খুজলি পাচ্ছা হলে যে হাতের চামড়া উঠে যাচ্ছে। তো স্যার ওই যে ডাক্তারকে আমি চায়নাতে দেখিয়েছিলাম প্রফেসর, উনি আবার এমন ভালো ডাক্তার, আর স্যার ওই চামড়া বিভিন্ন জায়গায় কালো হয়ে যাচ্ছে, হাত আর পায়ের চামড়া। তো ওনাকে আবার ছবি তুলে পাঠালাম, ওনার আবার উইচ্যাট আমাকে একদম নিজে হাতে উনি সেট করে দিলেন, কারণ ওদের তো ফেসবুক টেসবুক কিছু নাই স্যার। তো সে বলে যে তুমি আমাকে এখানে লিখে পাঠাবে, তুমি ইংলিশ লিখলে আমি ট্রান্সলেট করে নেবো, আর তুমি চাইনিজে লিখলে আমার ভালো হয়, আমি তো ইংলিশ বুঝি না। পরে স্যার আমি এই ইংরেজিতে লিখে সেটি আবার চায়না ট্রান্সলেট করে সেটি ওনাকে পাঠাবো। উনি স্যার আবার 10 মিনিটের মধ্যে আমাকে রিপ্লাই দিত যে হ্যাঁ তোমার এটা দেখলাম, তুমি একজন স্কিনের ডাক্তার দেখাইও, ওষুধ কন্টিনিউ করো। এই তো স্যার এখন ওই যত দিন যায় ততই স্যার আমার ওই এগুলো, এখন স্যার পা এত ব্যথা, আর পায়ের চামড়া বলতে গেলে স্যার সব উঠে গেছে, আর পা স্যার এত জলে স্যার, জুতা পায়ে দিলে স্যার পা একদম বার্নিং হয়, খুব জলে। তখন স্যার স্কিনের ডাক্তারের কাছে গেলাম, তো তারা স্যার বাংলাদেশের, তখন তারা সবসময় একটু স্কিনের অয়েন্টমেন্ট দিল 2-3 পদে, সেগুলো কিনে লাগাচ্ছি, কিন্তু লাগাইতে স্যার কাজ হয় না। 2 মাসের মাথায় স্যার আমার পায়ে এমন হলো স্যার, আমি এখন জুতা পা দিতে পারি না, আমি বলতে গেলে হাঁটতেও পারি না, আর আমার হাতের চামড়াও স্যার ওঠা শুরু করেছে। এখন স্যার হাত দিয়ে তো খাওয়া দাওয়া করা লাগে, মানে পায়ের চামড়া পুরো উঠে গেছে, আর হাতের চামড়া উঠবে, মানে শুকিয়ে গেছে, এখন উঠবে, এই অবস্থা এখন। তখন আমি ডাক্তারকে ছবি তুলে পাঠালাম, তো ছবি তুলে পাঠিয়ে বললাম যে আমার সম্ভবত এই ক্যাপসুলের কেন হচ্ছে, আর আমি স্কিনের ডাক্তার দেখিয়েছি, এই ওষুধ দিয়েছি, সেই ঔষধ আবার জেনেরিক নাম লিখে আমি তাকে পাঠালাম, কিন্তু স্কিনে আমার কোনো কাজ হচ্ছে না। বলে ঠিক আছে তুমি ওষুধ স্টপ করে দাও, বন্ধ করো। তখন স্যার আমার 2 মাস হয়েছে, 2 মাস খেয়েছি, মানে 1 মাস তো খেলাম স্যার চাইনিজ হার্বাল ঔষধ, আর ওই অ্যাকুপাঙ্কচার নিলাম, আর 2 মাস খেলাম ওই ক্যাপসুল, 3 মাসের ক্যাপসুল এনেছিলাম, 2 মাস খেলাম, আর 1 মাসের ক্যাপসুল স্যার রয়ে গেল। এই তো স্যার তারপরে উনি ডাক্তার বললেন তুমি এটা স্টপ করে দাও, আর 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 কেউ না, আর বরং তুমি যদি এখন সম্ভব হয় তাহলে তুমি চায়না আসো, এসে তারপর তোমাকে নিয়ে তোমার এটা নিয়ে আমরা অন্য ডাক্তারদের সঙ্গে ডিসকাস করে, আসলে স্যার আমার যে পেরিটোনিয়াল মেসোথেলিমিয়ার বিশেষজ্ঞ আমি এখনো পাইনি, ওই টাটাতেও পাইনি, সেখানেও আমি এমনি অঙ্কোলজিস্ট দেখাই, আর ওই চায়নাতেও গিয়ে অঙ্কোলজিস্ট দেখিয়েছি, কিন্তু পেরিটোনিয়াল মেসোথেলিমিয়ার উপরেও আলাদা ইউরোপে কি আছে স্যার। চায়নাতেও স্যার এখন খোঁজ পেয়েছি, সাংহাই ক্যান্সার হাসপাতালে পেরিটোনিয়াল মেসোথেলিমিয়ার উপরে স্যার আলাদা বিশেষজ্ঞ আছে, আগে জানতাম না স্যার। এই তো স্যার পরে ওই ঔষধ বন্ধ করে দেয়, 1 মাসের ঔষধ স্যার এখনো আমার কাছে রয়ে গেছে, মানে 3 প্যাকেট ঔষধ আমার কাছে এখনো আছে। এই তো এরপর ওইটা বন্ধ করি, বন্ধ করার পরে এরপর স্যার আবার চলে যাই ইন্ডিয়াতে গিয়ে স্যার এই যে ইন্ডিয়াতে এবার সত্য কথা বললাম স্যার, আগে যেই ডাক্তার দেখিয়েছিলাম সেই ডাক্তার আবার বদলি হয়ে চলে গেছে অন্য কোথাও, এখন আবার নতুন এক ভদ্র মহিলা অঙ্কোলজিস্ট আসলেন, এমনি বোধহয় নর্থ ইন্ডিয়ান হবে, এরিয়ান, একদম লম্বা চোরা, দেখতে ফসা টসা ইন্ডিয়ান নায়িকাদের মতো। তো তাকে যেই আমি বললাম যে আমি এরকম চায়না থেকে এই রুকুইনি ট্যাবলেট খেয়েছি, আর আমার এই পাটার এই অবস্থা, এটা দেখেই সে একদম, সে বোধহয় হয় চায়না বিদ্বেষী হতে পারে, অথবা মুসলিম বিদ্বেষী হতে পারে, বা ইন্ডিয়া বা চায়না গিয়েছি, কারণ চায়নার সঙ্গে তো ইন্ডিয়ার রিলেশন স্যার ভালো না। স্যার শোনা যাচ্ছে? জি জি স্যার উনি করলেন কি, আমার ক্যাপসুল একদম ছুঁড়ে ফেলে দিলেন, বলে তুমি, উনি আবার হিন্দিতে কথা বলে হিন্দি সমস্ত হয়, বলে ইয়েস হ্যাঁ হিন্দি জানতাম। তো হিন্দিতে বললো যে তুমি চায়না গেছো, এখানে আসছো কেন, চায়না গেলে চায়না যাও, আর এখানে গেলে এখানে। তো আমি বললাম যে আমার সঙ্গে একজন ইন্ডিয়ান ছিল, সে বললো যে দেখো এখানে তো ভিসা প্রবলেম, এখন বাংলাদেশে তো পলিটিক্যাল কারণে ভিসা দিচ্ছে না, এখন সে কি করবে, তোমাদের দরজা যদি বন্ধ থাকে তাই ঘরে ঢুকবে না, সে বাধ্য হয়ে ইন্ডিয়াতে গেছে। এই আর তুমি আরে সরি বাধ্য হয়ে চায়না গেছে। তো এখন এই ঔষধ খাওয়াতে তার এই প্রবলেম হয়েছে। বলে ওই ওষুধ খাওয়াতে কি হয়েছে জানি না, ওই ওষুধ সম্পর্কে আমাদের আইডিয়া নেই, ওষুধ ইন্ডিয়া তো নাই,
আমাদের ট্রিটমেন্ট তো তার আছে। তো তখন ওই ইন্ডিয়ান ভদ্রলোক তাকে রিকোয়েস্ট করলো যে দেখো সে তো নতুন পেশেন্ট না, তোমাদের এখানে তার হাইড্রিক সার্জারি হয়েছে 2020 থেকে, সে পুরোনো পেশেন্ট, কম্পিউটারটা খুলে তুমি দেখো। তখন মহিলা সব হিস্ট্রি দেখে, সে তো নতুন, আগে সে আমার কেস বুঝতে পারেনি, মনে করছে যে এই বোধহয় ফার্স্ট ভিজিট আমার এরকম কিছু। তখন সে দেখে টেকে আমার সব দেখে তখন বললো যে তোমার দেখো তোমার ট্রিটমেন্ট হচ্ছে এই যে কেমোথেরাপি ছাড়া তোমার কোনো ট্রিটমেন্ট নাই। তোমার কতদিন? বলে আনটিল ইউর ডেথ, মৃত্যু পর্যন্ত তোমার চলবে, তুমি যেটা না দাও তাই যে। আর তুমি তো ওই যে চায়না গিয়েছো, এখন তুমি বলো তুমি কি চায়না ট্রিটমেন্ট নেবে না এই আমাদের ইন্ডিয়ান ট্রিটমেন্ট নেবে? তখন আমি বললাম আমি ইন্ডিয়ান ট্রিটমেন্ট নেবো। তাহলে ইন্ডিয়ান ট্রিটমেন্ট হলো এই কেমন। সে আবার কেমন লিখে আমাকে তখন ভদ্রভাবে বিদায় দিলে। তখন আবার আমি কেমন কিনে স্যার এই কি করলাম, আবার ইন্ডিয়া আবার স্কিনের ডাক্তার দেখালাম, তাকে সব বললাম। সে বললো যে সম্ভবত আপনার ওই ক্যাপসুলের কারণে হয়েছে। তারপর সে কয়েকটা অয়েনমেন্ট দিয়ে দিল যে এগুলো আপনি ইউজ করেন, আর পাটা এখন সাবধানে রাখেন, ধুলাবালি, আমার পায়ে তো চামড়া সব উঠে গেছে, জুতাও স্যার পা দিতে পারি না, এমন অবস্থা হয়ে গেছে। তাই তো পরে স্যার যেহেতু ওই ক্যাপসুল বন্ধ করেছি আর ওই অয়েনমেন্ট লাগাতে, তো স্যার 15-20 দিন পর আস্তে আস্তে আবার পা স্যার ভালো হয়ে গেল। এখন স্যার আবার কেমন শুরু করেছি। এখন স্যার আমার আবার টোটাল কেমন এখন হয়েছে 48 সাইকেল স্যার। এই গত 9 তারিখে এক সাইকেল কেমন দিয়েছি। এই হলো স্যার আমার হিস্ট্রি। আপনার হিস্ট্রি চমৎকার। মানে আমি মনোমুগ্ধকর ভাবে শুনছিলাম যে মানুষের জীবনে কত রকমের এক্সপিরিয়েন্স, এবং আপনি যে ক্যান্সার নিয়ে এখনো সার্ভাইভ করতেছেন এবং কেমন নিচ্ছেন, মানে এতগুলো কেমন নিচ্ছেন, মানে আপনার সাহসের মানে প্রথম প্রশংসা করতে হয়। এবং আপনি যে কেমন তো স্যার আপনি বুঝতে পারছেন স্যার, কেমন নেওয়ার পর তো স্যার এই পরদিন তো আবার নাভির করে স্যার আরেকটা যে ইনজেকশন দেই, তারপরে স্যার এই বমি বমি ভাব, আর 7-8 দিন পর্যন্ত স্যার কিছু খেতেও পারি না। আর আমার ওয়াইফ তো হার্টের রোগী স্যার, ওই তার কারণেই উপরে আল্লাহ স্যার আর সে আসি স্যার, সে সারাদিন সেবা করে। এই কেমন নিলে তো স্যার 7-8 দিন খুব অসুস্থ থাকি, তারপর আবার স্যার নর্মাল হয়ে যায়। কিন্তু নর্মাল হয়ে স্যার প্লিজ বলেন। থ্যাংক ইউ। মানে আপনি একজন অতি সাহসী লড়াকু, এবং জাহাঙ্গীর ভাই আপনার এই যে সংগ্রামের গল্প, এটা কি বই লিখতেছেন নাকি? আপনি তো লেখক একজন। স্যার আমি ফেসবুকে কিছু পোস্ট দিয়েছি স্যার, আমি একটা বই লিখে যাব স্যার। আমি আরেকটু যদি আমাকে সুযোগ দেন স্যার উপকার হবে সবার। আমি আরেকটু ক্যান্সারের জন্য ওই হার্বাল ডাক্তার আমাকে কি বলেছে সেটা সবাই জানলে বোধহয় স্যার সবার একটু ভালো হবে। একটু বলবো স্যার? জি জি জি। হার্বাল ডাক্তার আমাকে প্রথমেই বলেছে যে আমরা চাইনিজরা তো 80% লোকই তুমি দেখো এখানে, তুমি যে ওই ওয়েস্টার্ন সেকশনে গিয়েছো সেখানে রোগী দেখেছে? বলে না স্যার ওখানে তো কম। আর বলো এখানে দেখো কত রোগী। স্যার চীনে তো বাংলাদেশের মতো লোক, সেখানে স্যার অনেক রোগী ভিজিট করে, কিন্তু স্যার ওদের তো সিস্টেম এমন স্যার যার অ্যাপয়েন্টমেন্ট যেরকম ওইরকমই তারা আসে। স্যার 12টা 26-এ স্যার 12টা 26-এ সে স্যার 12টা 26-এ আসে, সে গিয়া আগে 3 ঘন্টা আগে গিয়া বসে থাকে না স্যার, একদম সব টাইম মতো চলে। তো স্যার তখন ওই যে চাইনিজ ট্রেডিশনাল অঙ্কোলজিস্ট আমাকে বলেছে যে তুমি একটা জিনিস খাবে, সেটা হলো লিক লিক। স্যার চাইনিজ ভাষায় লিখেছে, পরে আমি ইংরেজিতে এগুলো আবার ডাক্তার আতিকুর রহমানের মাধ্যমে ট্রান্সলেট করে নিয়ে এসেছি। স্যার এটা বললো যে লিক স্যার ওই পেঁয়াজ পাতার মতো স্যার লম্বা একটা গাছ হয়, পেঁয়াজের নিচে তো স্যার পেঁয়াজ হয়, আর এইটা স্যার লম্বা হয়, কোনো পেঁয়াজ টিয়াজ হয় না। এটার নাম স্যার হচ্ছে লিক, লিক। এই লিক বলে যে তুমি লিক ডেইলি একটা করে অন্তত লিক খাবে। লিক খেলে তোমার ক্যান্সার আর বাড়বে না। আর তুমি ব্রোকলি আছে না, ব্রোকলি তো আমাদের দেশে সবসময় পাওয়া যায় না, শুধু শীতের সিজনে, বলে তুমি ব্রোকলি খাও। তখন স্যার ব্রোকলি তো স্যার ইন্ডিয়া 12 মাস পাওয়া যায়, চায়না 12 মাস পাওয়া যায়, আর আমাদের দেশে তো ব্রোকলিটা স্যার নাকি এটা স্যার এর জন্য ভালো। আর স্যার বলেছে তুমি ওই যে ভিটামিন টেস্ট আমার করেছিল যে তোমার তো ভিটামিন D3 তোমরা রোদ লাগানো। স্যার আমাদের দেশে একটু কম লাগাই, বলে এই ভিটামিন D3 ক্যাপসুল খাবে, যেহেতু তোমাদের তো ইমিউনিটি অনেক কমে যায়, প্লাস তোমাদের টক্সিসিটি হয়। কারণ আমরা কেমো দিলে তো আমাদের বডিতে অনেক টক্সিসিটি হয়, তাই না স্যার? যে বডি ডিটক্স করার জন্য এবং তোমাদের ইমিউন সিস্টেম ঠিক রাখার জন্য তো তোমরা এগুলো খাওয়া। আর স্যার ওই যে কার্কুমিন স্যার, এটা স্যার হলুদ, বলে যে সরাসরি হলুদ খেতে পারলে খাবে। স্যার আমি কাঁচা হলুদ খাই, ডেলি 1 টুকরো কাঁচা হলুদ স্যার চিবিয়ে খাই। কেউ হলুদের গুঁড়ো দিয়ে শরবত খেতে পারে। আর স্যার ক্যাপসুলও পাওয়া যায়, কার্কুমিন ক্যাপসুল। তো স্যার যারা খেতে পারে না, আমার কাছে স্যার ওই কার্কুমিন ক্যাপসুলও আছে,
আর স্যার আমি কাঁচি হলুদ 1 কেজি করে কিনি, আর সেটি আমি ডেলি এক টুকরা মুখে দিয়ে স্যার এটা চিবিয়ে খেয়ে ফেলি স্যার। আর স্যার ওই যে আমাদের সজনে পাতা আছে না স্যার, মরিঙ্গা যেটা সজনে, স্যার ওখানে অলরেডি সজনে পাতা স্যার। স্যার চীনে তো অনেক রকমের চা, আমরা তো চা পাতা বলতে এই যে বাংলাদেশে শুধু এক পদই বুঝি স্যার। ওরা সজনে পাতার চা সেই ক্যান্সার হাসপাতাল থেকে দেয়, বলে যে সেই ওইটার ওদের অন্য নাম আছে, বলে এই চা পাতা খাবে ডেলি, এইটা ক্যান্সারের জন্য ভালো। তো আমি বললাম আরে এই চা তো এই গাছ তো আমারই আছে। বলে হ্যাঁ, যে তোমার তো যদি এই থাকে পিওর থাকে তাহলে পাতা নিতে হবে না। এখন স্যার আমি ওই যে সজনে পাতার চা খাই স্যার ডেলি, দুবেলা সজনে পাতা, তাজা পাতা অথবা স্যার শুকিয়ে রাখি, তারপর স্যার দুবেলা লিকার চায়ের মতো স্যার সেটি খাই। আর স্যার ওই যে আমি অনেক করসল ফল খেয়েছিলাম তো স্যার, সেই করসল ফলের চারাও করেছি স্যার, আমার ছাদে 5-6টা চারা হয়েছে। তো মনে করলাম যে করসল পাতাও নাকি ইমিউনিটি বাড়ে, অনেক ওখানে জিজ্ঞেস করেছিলাম, ওরা প্রথম বোঝে না, পরে ছবি টবি দেখানোর পর বলে যে হ্যাঁ এটাও ইমিউন সিস্টেম বাড়ায়, তুমি এটি চাও খেতে পারো। তো স্যার সেই ক্ষেত্রে আমি করসল পাতার চাও খাই, আমি মরিঙ্গা মানে ওই সজনে পাতার চাও খাই, তারপর স্যার এই কাঁচা হলুদ খাই স্যার। এরপর স্যার ননি করে, নোনা ফল বলে স্যার বাংলায়, ননি একটা ফল আছে খেতে খুবই বিদ্যুটে স্যার, এটিও ওরা ওদের ছবি দেখে আমাকে বলেছে, এবং ওখান থেকে আমি ওদের ওই ক্যাপসুল নিয়ে এসেছিলাম। এটা ইন্ডিয়াতে পাওয়া যায়, ইন্ডিয়াতে বলে স্যার ননি, আমার কাছে স্যার ক্যাপসুল আছেও। তো স্যার এই ননি ক্যাপসুলও আমি একটা করে খাই। তো এগুলোতে স্যার হচ্ছে শরীরকে ডিটক্স করে, আর স্যার ইমিউনিটি সিস্টেম বাড়ায়, ক্যান্সার কমে না স্যার। তো যদি একজন ক্যান্সার রোগীর ইমিউনিটি সিস্টেম বাড়ে আর বডি যদি ডিটক্সিফিকেশন হয়, সেটাও তো স্যার অনেক উপকার, তাই না স্যার? অবশ্যই অবশ্যই অবশ্যই। মানে আপনার এই যে বহুবিধ এক্সপিরিয়েন্স, মানে এটা সত্যি খুবই মানে প্রশংসিত বটেই। আমি জানি যে আমাদের আজকের এই অনুষ্ঠানটা যে দেখছে প্রায় 1 ঘন্টা 16 মিনিট হয়ে গেছে, আমি শিওর যে কেউই কোনো রকম মানে এটাকে ছেড়ে যায় নাই, সবাই দেখতেছে, সবাই শুনছে। আমি আপনাকে মানে একটা শেষ প্রশ্ন করি যে আপনার এই যে এক্সপিরিয়েন্সটা হইলো, আপনি এই এক্সপিরিয়েন্স নিয়ে তো বই লিখবেন সেটা অবশ্যই, কিন্তু এক্সপিরিয়েন্সটা আমাদের এখানকার ডাক্তারদের সঙ্গে, অনকোলজিস্ট যেহেতু আপনার অনেক পরিচিত ডাক্তার আছে, তাদের সঙ্গে শেয়ার করে তাদের কি কিছু মানে বুদ্ধি, তাদের কিছু জ্ঞান বাড়ানো যায় কিনা, এবং আমাদের দেশে এই বিষয়ে মানে আর কোনো কিছু করার সম্ভাবনা মানে সৃষ্টি করা যায় কিনা। মানে আমাদের দেশে তো অনেক কিছুই তো নাই, তো নাইয়ের মধ্যে এখন যদি এই একটা মানে খুবই মানে ব্যতিক্রমী ক্যান্সারের যদি কিছু সৃষ্টি যদি করা যায়, মানে অ্যাটলিস্ট ডায়াগনোসিস যাতে করা যায়, সেরকম কি কোনো কিছু আমাদের ডাক্তারদেরকে, বা আপনি যেহেতু শিক্ষা মন্ত্রণালয়ে ছিলেন, মানে পলিসি মেকারদেরকে কোন রকম কোনো বুদ্ধি দিতে পারেন কিনা? স্যার এইটার উত্তর হচ্ছে স্যার আপনি নিজেও তো ডাক্তার স্যার, আপনি তো ধৈর্য ধরে শুনেছেন কথা, এটা আপনাকে অনেক ধন্যবাদ স্যার। এই যে ইন্ডিয়ার যে অভিজ্ঞতাটা বললাম, সেই ভদ্রমহিলা তিনি অঙ্কোলজিস্ট, কিন্তু সে তো স্যার চায়নার কথা শুনে আগুনের মতো স্যার জেলাস বোধহয় একটা কাজ, হিসাব পরায়ণতা, ইন্ডিয়ার কথা বলছি। তো সে নাম শুনে স্যার আগুন হয়ে গেছে আমার প্রতি, মানে আমাকে পারলে বের করে দেয়। তো যখন আমি অনেক ইটি বললাম, ওই দরজা টরজা বন্ধ ছিল, অনন্য হয়ে গিয়েছি, এইসব বলার টলতে সে নরম হয়েছে। তো যাই হোক স্যার, আমি ওই আমার কাছে মনে হয় যে কেমো তো মানে এটা হলো কনভেনশনালি একদম ওয়ার্ল্ড ওয়াইড এটা অ্যাকসেপ্টেড একটা ট্রিটমেন্ট, যেটা তো চলবেই। আমার কাছে মনে হয় যে যেহেতু চায়নার সঙ্গে আমাদের সম্পর্কটা এখন ভালো হচ্ছে, এবং চায়নাতে অনেক ধরনেরই আমাদের দরজা খুলে যাচ্ছে, আপনি একজন মানে এই শিক্ষা কার্যক্রমের সঙ্গে জড়িত বাংলাদেশের, আপনার তরফ থেকে বোধহয় একটা চেষ্টা শুরু করতে পারেন যে চাইনিজদের সঙ্গে এই যে ট্রেডিশনাল যে মেডিসিন যারা আছে তাদের সঙ্গে কোন একটা যোগাযোগ স্থাপন করা যায় কিনা, এবং যোগাযোগ স্থাপন করে তারা যদি এখানে আমাদের ট্রেডিশনাল হিলারদের সঙ্গে কোনো কাজ করতে পারে, এবং সেইখানে আমাদের দেশে তো কিন্তু অল্টারনেটিভ মেডিসিনের একটা বিভাগ আছে, মানে সেই অল্টারনেটিভ মেডিসিনের বিভাগের সঙ্গেও ওই চাইনিজ লোকজনদের যদি একটা যোগসূত্র করে দেওয়া যায়,
তাহলে হয়তো বা আমরা কিছু একটা শুরু করতে পারি। ঠিক সেরকম, হ্যাঁ। এবং চায়নাতে ট্রিটমেন্ট করানোর জন্য আপনি যে প্রক্রিয়াটা করছেন, যে ওখান থেকে অফার লেটার আনতে হয়, ইনভেকশন লেটার আনতে হয়, তারপরে এখানে একটা কার্ড করতে হয়, আবার ইন্স্যুরেন্সও করতে হয়, বা যদি মানে কোনো অপারেশন যদি ওখানে করা লাগে তাহলে এখানে ইন্স্যুরেন্স করতে হবে। এই প্রক্রিয়াটাও আমার মনে হয় শুরু করা উচিত, মানে এই প্রক্রিয়াটা মানুষকে জানানো উচিত। কেননা আমি আমার এক কলিগ, মানে আমার সঙ্গে আমি একটা ইন্টারন্যাশনাল চাকরি করতাম, তো সেইখানে সে অফিস ম্যানেজার ছিল আমার কলিগ, সে তার লিভার ক্যান্সার হয় এবং লিভার ক্যান্সার ডায়াগনোস একদম ইন্ডিয়াতে গিয়েও ডায়াগনোসিস হয়েছে, বাংলাদেশে ডায়াগনোসিস হয়েছে, এবং তাকে আমি চায়না পাঠাতে চাইছিলাম যখন নাকি ওই যে চায়নাতে ট্রিটমেন্টের জন্য মানে আমাদের প্রফেসর ইউনুস সাহেবের সঙ্গে কথাবার্তা হলো, আমাদের উপদেষ্টা মহোদয় গিয়েছিলেন। তো আমি তখন চেষ্টা করছিলাম, কিন্তু ওই যে প্রক্রিয়াটা খুব আমার কাছে জটিল মনে হইলো। যাই হোক, সেই জন্য পরে আমার সেই কলিগ ইন্ডিয়াতে গিয়ে সেই টাটা মেমোরিয়ালেই তার লিভার ট্রান্সপ্লান্ট হয়েছে। মানে সে প্রচুর পয়সা খরচ করছে, পয়সা খরচ করে সে মাশাআল্লাহ এখন ভালো হয়েছে, এবং তাকে লিভার দান করে তার ওয়াইফ। তো সেই ওয়াইফ লিভার দান করার পরে মাশাআল্লাহ সে গত সপ্তাহে সে ফেরত আসছে। সে অনেক দিন, প্রায় বছর 2-1 যাবৎ সেই চিকিৎসার পদ্ধতির মধ্যে দিয়ে এই লিভার ট্রান্সপ্লান্ট করে তারপরে এখন ফেরত আসছে। আমার কাছে মনে হয় যে যদি আমরা চায়নার সিস্টেমটাকে যদি আর একটু বুঝে সহজ করে ফেলতে পারি, মানুষকে যদি ওই দিকে নিয়ে যাওয়ার জন্য আমরা যদি চেষ্টা করতে পারি, তাহলে কিন্তু সাশ্রয়ী হবে। আমাদের তো যেসব পেশেন্ট, পার্টিকুলারলি ক্যান্সারের পেশেন্টদের মানে এত পয়সা খরচ হয়ে যায়, তারপরে আর কুলাতে পারে না। এখানে স্যার একটু আমি এক করতে চাই, হয়তো ভুলে যাব স্যার, আমি তো গিয়েছিলাম স্যার অনেক দূরে শিয়ান, কিন্তু চায়নার সমস্ত সরকারি হাসপাতাল শুনেছি, এবং ওই ডাক্তার আতিক সাহেবও বলেছেন যে আমাদের সবচেয়ে কাছে হচ্ছে কুনমিন, তারপর গুয়াংজু, আমাদের ডাইরেক্ট ফ্লাইট আছে স্যার, ইউএস বাংলাও যায়। কুনমিনের সরকারি হাসপাতাল স্যার যেরকম, গুয়াংজু সরকারি হাসপাতাল সেরকম, সাংহাই মানে সব চায়নার সরকারি হাসপাতালেরই কোয়ালিটি স্ট্যান্ডার্ড সব এক। কাজে স্যার আপনার যে শিয়ানে যেতে হবে স্যার এমন কোনো কথা নেই, শিয়ান তো স্যার বেশ দূরে। এই তো আপনি স্যার মানে আমি রোগীদের উদ্দেশ্যে বলছি যে যারা যেতে চান, এবং সব সরকারি হাসপাতালেই এই আপনার এই ইনভিটেশন লেটার ফ্রি দেয়। তবে এখন আবার কিছু প্রাইভেট, যেমন গুয়াংজুতে ওই যে মডার্ন ক্যান্সার হাসপাতাল কেউ আছে, এরা আবার প্রাইভেট, এদের চার্ট রেট দেখলাম বেশ বেশি। তো প্রাইভেটে গেলে একটা সমস্যা হচ্ছে যে অনেক টাকা পয়সা নিয়ে নেবে, আর চায়না গভর্নমেন্ট হাসপাতাল প্রাইভেটের চেয়ে ভালো। আর স্যার চাইনিজ লোকেরা এতই কোঅপারেটিভ স্যার, ওরা ভাষা শুধু বোঝে না, কিন্তু স্যার আপনি যদি মানে যেই মানে টয়লেট কোথায় এটা আপনি জিজ্ঞেস করলে, সে একটা চাইনিজ মহিলা হোক বা পুরুষ হোক, আপনাকে একদম টয়লেটের কাছে গিয়ে নিয়ে দরজা খুলে আপনাকে পারলে কমোডে বসাই দিয়ে আসবে। এত হেল্পফুল স্যার। আপনি যদি মেট্রো স্টেশন কোথায় জিজ্ঞেস করেন স্যার কোনো পথিকের কাছে, আপনাকে স্যার মেট্রো স্টেশন গিয়ে টিকিট করে, টিকিট তো করতে হয় না স্যার, ওই যে উইচ্যাট দিয়া আপনাকে একদম ওই আপনি কোথায় যাবেন, আপনার বিভিন্ন ট্রেন আছে, তো সেরকম এত খুবই কোঅপারেটিভ, এত জাতিটা মানে এত ডেভেলপ করেছে স্যার। আমি সেটাই, আপনি জাহাঙ্গীর ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ এই জন্য যে আপনি এত সুন্দর করে খোলাসা করে সব বলছেন। যারা দেখছেন এবং শুনতেছেন, আমি মনে করি যে তারা অনেক অনেক উপকৃত হবেন, এবং তারা তাদের মধ্যে কোনো পেশেন্ট থাকলে তো অবশ্যই সরাসরি উপকৃত হবেন, এবং পেশেন্টের আত্মীয় স্বজন, আমাদের এখানে যারা দেখছে তাদের আত্মীয় স্বজন ইত্যাদি। আমি আরো একটা প্রস্তাব করতে চাই আপনার কাছে, এবং আপনার সঙ্গে আমাদের যোগাযোগ থাকবে আমাদের ফাউন্ডেশনের, যে আপনার চায়না যাওয়ার যে প্রক্রিয়াটা, এইটা আপনি যদি একটু লিখে আমাদেরকে দেন, শাপলা নিশ্চয়ই আপনার সঙ্গে যোগাযোগ করবে, এবং সেই প্রক্রিয়াটা মানুষকে জানাইতে পারি, এবং মানুষকে মানে ঠিক মতো যদি ওই ব্যাপারেও যদি গাইড করা যায়, তাহলে মানুষের অনেক উপকার হবে। আমাদের ক্যান্সার ট্রিটমেন্টের যেহেতু বাংলাদেশে এখনো অত্যাধুনিক কিছু হয় নাই, আমরা কিছু হইলে খালি ইন্ডিয়াতে যাই, তো ইন্ডিয়ার খরচ অনেক বেশি। চায়নার খরচ বলতে গেলে স্যার 50% কম।
ইন্ডিয়া আমি তো 5 বছর ইন্ডিয়া ট্রিটমেন্ট করেছি, আমি ইন্ডিয়ার বদনাম করবো না, কিন্তু আমরা অবশ্যই মানে ভালো মন্দ তো সবখানি আছে, মানে পয়সা বেশি লাগে কম লাগে সব জায়গায় আছে। আমরা হাসপাতালের অবকাঠামো স্যার, তাদের খরচ, তাদের যন্ত্রপাতি সবকিছুই মানে মোস্ট মডার্ন স্যার, মানে তাদের কোনো খুদ খুঁজে পাইনি স্যার। এমনকি স্যার আপনি একটা, যেমন আমাদের একটা ঢাকা মেডিকেলে যদি আমরা একটা রুগী নিয়ে যাই ইমার্জেন্সিতে স্যার, একটা স্ট্রেচার খুঁজে পাই না, সেটার জন্য দৌড়াদৌড়ি। কিন্তু স্যার আমি যে হাসপাতালে গেছি সেটা তো স্যার একটা মানে সাংহাই বা বেজিং না, আমি গিয়েছিলাম একটা ধরেন স্যার শিয়ান হচ্ছে একটা জেলা শহর, সেখানেও স্যার এই হাসপাতালের সামনে মানে বিভিন্ন গেটে মানে সাজানো এমন এর মতো সুন্দর করে সাজিয়ে রেখেছে 100-র মতো স্যার এই ট্রলি, টান দিলি স্যার, একটা টান দিলি একদম বের হয়ে যাবে, ইজিলি বের হয়, এবং স্যার বের করতেও কোনো কষ্ট লাগে না, এবং অটোমেটিক বের হয়ে একদম ট্রলি হয়ে চাকা হয়ে একদম বসে যাবে, মানে কোনো জিনিসের অভাব নাই। জি অবশ্যই জাহাঙ্গীর ভাই, আপনার সঙ্গে আমাদের যোগাযোগ থাকবে, এবং আমরা আমাদের মানুষের জন্য, আমাদের সারা দেশের মানুষের জন্য যদি কিছু উপকার করতে পারি, আপনার মাধ্যমে যদি কিছু উপকার করতে পারি, তাহলে অনেক আমরা মনে করি যে মানুষকে সাহায্য করা হলো। আজকে আমাদের অনুষ্ঠানটা এখন শেষ করি, কেননা 10টা বাজতেছে, প্রায় 10 মিনিট আছে। তো আজকে এখানেই শেষ। আপনার উদ্দেশ্যে কোনো প্রশ্ন আসে নাই, কিন্তু অনেক শুভেচ্ছা বাণী আসছে। আপনাকে একজন সাহসী লড়াকু হিসাবে অনেকেই বলছে, আপনার মতন সাহস মানুষ কেমনে করে জোগাড় করবে, কেমনে করে ইয়ে করবে, সেটা জানতে চাইছে, যে সাহস কেমনে করে ইয়ে করা যায়। তো অবশ্যই আপনার কাছ থেকে আবার আমরা আরেকবার আপনাকে নিয়ে আসবো না, আমরা শুনবো না, এবং আপনাকে আল্লাহ তাআলা মানে আরোগ্য লাভ করাক, এবং আপনি যে কষ্ট করে এই পর্যন্ত বেঁচে আছেন, আমি আশা করি যে আরো অনেক বছর বাঁচবেন এবং আমাদেরকে আরো সুন্দর কথাবার্তা, বুদ্ধি পরামর্শ দিবেন। আজকে আপনার এই সাহসী কথাবার্তা শুনে আমি মনে করি যে আমাদের দর্শকরা এবং যারা শুনছে সবাই উপকৃত হয়েছে। আপনাকে অনেক ধন্যবাদ, এবং দর্শক শ্রোতা আপনাদেরকেও ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকা। আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ স্যার। আপনাকে, দর্শক শ্রোতা সবাইকে এবং সেন্টার ফর ক্যান্সার কেয়ার ফাউন্ডেশনকে ধন্যবাদ জানাচ্ছি স্যার। থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। থ্যাংক ইউ।